আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি জার্নি আমরা আজকে শুরু করব। ফাইন্যান্স, বিশেষ করে তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 নম্বরের গুরুত্বপূর্ণ ফাইন্যান্স। আমি সবসময় বলে থাকি যে ফাইন্যান্স বা মার্কেটিং বা ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো থেকে যদি তুমি সর্বোচ্চ নাম্বারটুকু নিতে পারো, তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একদম সহজ হয়ে যায়। বিশেষ করে ফাইন্যান্স যখন তুমি 15 এবং ম্যানেজমেন্টে যদি 25 অর্থাৎ 40 যদি তুমি পেয়ে যাও, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য চান্স পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। এটা একদম খুব স্বাভাবিক, সহজ হয়ে যাওয়াটা। তো আমরা চেষ্টা করব আসলে একদম সর্বোচ্চটুকু ফাইন্যান্সে কিভাবে গোছানো যায়, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করা, বেসিক গুলোকে একদম 100% ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করব। অনেকে আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্টে জানো তোমরা কেমন আছো। সবাই একটু কেমন আছো কমেন্টে জানো, আর আমাকে একটু বলো তোমরা আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। তোমরা সবাই একটু কমেন্টে জানো তোমরা কেমন আছো, এবং আমাকে কমেন্টে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানো। ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানো, এবং আশা করবো তোমরা বাকিদেরকে একটু মেনশন করে দিবা যাতে আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করতে পারি। ক্লাসটি শুরু করতে পারি। আশা করবো সব ঠিকঠাক। আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, মাশাআল্লাহ। আমরা এটা প্রত্যাশা করব বাকি যারা এখনো আসে নাই, যারা রাজশাহীতে পরীক্ষা দিবা এবং যাদের ফাইন্যান্স আছে, আসলে রাজশাহীতে পরীক্ষা দিবা এবং ফাইন্যান্স আছে, আমরা আশা করব তারা খুব দ্রুত আমার সাথে জয়েন করবে এবং আমরা খুব সুন্দরভাবে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করতেছে, আমরা আশা করবো বাকিরাও খুব দ্রুত জয়েন করবো আমাদের। আমাকে বলছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবকিছু ভালো ঠিকভাবে আছে, অল ওকে, ভেরি গুড। আচ্ছা, আসলে ফাইন্যান্সে আমরা যদি বলি যে প্রশ্ন কেমন হতে পারে, তোমরা যদি আমাকে বলো, আমি সেক্ষেত্রে বলবো এখানে ম্যাথ আসার সম্ভাবনাটা খুবই কম। ম্যাথ আসার সম্ভাবনাটা খুবই কম। এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা জানি আমাদের আমাদের অপর পক্ষে যারা উত্তর দিবে তারা দিবে হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, সো আমরা আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি, আমাদের ফাইন্যান্স থাকবে। তো মার্কেটিং যেহেতু ম্যাথ নাই, ফাইন্যান্সে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। তারপর আমি বলতে পারি হয়তো একটা অথবা দুইটা, সর্বোচ্চ যদি বলি একটা অথবা দুইটা, তবে আসার সম্ভাবনা খুবই কম। আমাদের ফাইন্যান্স, ব্যাংকীয়, বীমা, আমরা যদি এভাবে ভাগ করি তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমি একটু বলে রাখি, দুই জায়গা থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। তারপর আমি তোমাদেরকে জানাবো যে কোন টপিকস গুলো থেকে কেমন প্রশ্ন আসবে, সেটা আমি তোমাদেরকে আলাদা করে সাজেশন দিয়ে দিব। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, ঠিক আছে। আমি একটু ডিটেলস একটু দেখে তোমাদের ফাইন্যান্স থেকে কেমন প্রশ্ন আসতে পারে, অত ব্যাংক এবং বিমা থেকে কেমন আসতে পারে, কোন কোন অধ্যায় থেকে কেমন আসতে পারে, সে সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণাটা আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ ধারণাটা তোমাদেরকে দিয়ে দিব। তবে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি ক্লাসে কি বলি সেটা মনোযোগ দেওয়া। ক্লাসে কি বলবো যেটা পড়ো সেটা মনোযোগ দেওয়া, যেটা তোমাদেরকে বাসায় দেখে আসতে পারবো সেটা দেখে আসা। ঠিক আছে, কারণ তোমাদের সাথে আমরা হয়তো তেমন বেশি ক্লাস এখানে ফাইন্যান্সের জন্য হয়তো 4টা অথবা 5টা ক্লাস আমরা নিব। তো ও চেষ্টা করবো আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো শেষ করার জন্য। আর অলরেডি তোমরা জানো এখানে তোমাদের জন্য ম্যাথ সহ করাইছে এমন ক্লাসও এখানে আছে, তোমরা পেয়ে যাবো অলরেডি। রেকর্ডেড ক্লাস আছে, তোমরা সেগুলো একটু করে নেবে। তবে এই ক্লাসগুলো মিস দিবে না কেন, আমি অধ্যায় ভিত্তিক বলে দিব যে তোমাকে এই টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এখান থেকে 1 নাম্বার আসবে, সেটা আমি বলে দিব। আমি সেটা বলে দিব তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তবে আমার কথাটা তোমাকে শুনতে হবে, তখন তুমি সর্বোচ্চ ভালো করবে। আমি আবার বলছি, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে যদি তুমি তোমার আউট অফ 40-তে 38 বা 37 থাকে, তাহলে তুমি সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন তুমি করতে পারবা। সেটা আমার বিশ্বাস, খুব ভালো একটা পজিশন তুমি করতে পারো। তবে এই সাবজেক্টগুলোকে অবহেলা করা যাবে না, এগুলোকে ট্রাম কার্ড বলে থাকি আমি। কারণ এই সাবজেক্টগুলো তোমার স্টার্টিং ভালো হবে, তোমার পরীক্ষা বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং সেগুলো তোমার ভালো হবে। যদি তোমার ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট যদি সব হয়ে যায় এবং খুব কম সময় হয়ে যাবে, এবং সেই সাথে সেটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের বাকি সাবজেক্ট গুলো ভালো হবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস। আচ্ছা, একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিব। আমাদের সাথে জাহিদ স্যারও আছে। আচ্ছা, আমরা একদম বেসিকলি আমাদের এমসিইউ ক্লাস অলরেডি আছে। জাহিদ স্যার যেটা বলছে, আমাদের এমসিইউ ক্লাসও আছে, তোমরা সেখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাও। আমরা দেখতে আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমরা শুরু করে দিব ক্লাসটা। আমি তোমাদেরকে অনুরোধ করবো একদম একদম আমি যা বলবো কোনো কিছু লেখার দরকার নেই, যা বলবো শুধু একটু মনোযোগ দিয়ে শুনবা, বোঝার চেষ্টা করবা। একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। তবে হয়তো কমেন্ট করা যাবে না, একটু 100% মনোযোগটা দরকার, ঠিক আছে। আমরা বিশ্বাস করবো একদম দ্রুত তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দিবে শুধু। আসো, অর্থায়ন আসলে কি? আমরা জানি অর্থায়নের প্রথম ও প্রধান কাজ অর্থ সংগ্রহ করা। অর্থায়নের প্রথম ও প্রধান কাজ কি? অর্থ সংগ্রহ বা তহবিল সংগ্রহ করা। অর্থায়ন মানে কি? আমরা জানি প্রথম ও প্রধান কাজ কি? অর্থ অর্থ সংগ্রহ করা, অর্থ বা তহবিল সংগ্রহ করা এবং সেটা সঠিক ব্যবস্থাপনা করা। আমরা সংক্ষেপে যদি বলি
বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলে। তাহলে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে কি বলে? অর্থায়ন বলে। আর ব্যাপক অর্থে কি বুঝি? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা, ঠিক আছে, অর্থ সংগ্রহ, সঠিক পরিকল্পনা করা, সংরক্ষণ করা, সমন্বয় করা, নিয়ন্ত্রণ সহ যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। আর ব্যবসা অর্থায়ন কি? আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং তা সঠিকভাবে ব্যবস্থাপনা করাকে ব্যবসায় অর্থায়ন বলে। পার্থক্যটা কোথায়? আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্য হবে, ব্যবসা অর্থায়ন যখন হবে আমরা বলবো কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আমরা এখানে দেখতেছি, দেখো একটা এলজে গিটম্যান একটা সংজ্ঞা আছে, আমরা সংজ্ঞাটা একটু দেখবো। এলজে গিটম্যান কি বলছে? ফাইন্যান্স ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। পরীক্ষা যেমন আসতে পারে, এই সংজ্ঞাটা কার? এলজে গিটম্যান। আমার সাথে মুখে মুখে বলে যাও, আমি আবার বলছি তোমাদের সবচেয়ে ভালো হয় তোমরা আমার সাথে মুখে মুখে শেষ করবা, এটা একদম বেস্ট। আমি এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় আমার সাথে মুখে মুখে শেষ করবা। আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে বেশি আলোচনা করবো, বাকিগুলো আমি বলবো হয় তোমাদেরকে দেখে নিতে বাসায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি ফাইন্যান্স ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স। তাহলে বলা হচ্ছে অর্থায়নকে কলা এবং বিজ্ঞান। কিসের? অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান বলা হচ্ছে। অর্থায়নকে অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান বলেছেন কে? এলজে গিটম্যান। তাহলে কি বলছে? ফাইন্যান্স ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। আচ্ছা, দেখো অর্থায়ন শব্দটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ ফিনিশ থেকে। আমার সাথে বলো, তাহলে পরীক্ষায় যদি আসে অর্থায়ন শব্দটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ ফিনিশ থেকে। অর্থায়নের কাজ কি? প্রধান কাজ হচ্ছে তহবিল ব্যবস্থাপনা বা তহবিল সংগ্রহ করা। তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা। তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা। অর্থায়ন বিষয়টি আলাদাভাবে স্বীকৃতি লাভ করে, আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে কখন? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। আমরা পরীক্ষা উত্তর কি দিব? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়নকে আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি? টমাস এলগ্রিন। আমরা উত্তর দিব অর্থায়ন বিষয়টি আলাদাভাবে স্বীকৃতি লাভ করার ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি? আমরা উত্তর দিব টমাস এলগ্রিন। আমি আবার বলছি, আমি যা বলবো তোমরা তাই বলবা মুখে মুখে, ক্লাস শেষ এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি যা আসবো তাই নিয়ে আসবো, আমি হয়তো কোনো কিছু আলোচনা করবো না। তাহলে অর্থায়ন বিউটি পরীক্ষা আলাদা স্বীকৃতি লাভ করে কখন? ঊনবিংশ শতাব্দীর সাথে। কার অবদান বেশি? টমাস এলগ্রিন। টমাস এলগ্রিনের বিখ্যাত বইয়ের নাম কি? যেটি 1897, দেখো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে 1897 সালে তার একটা বই আসে কর্পোরেশন ফাইন্যান্স, যেটা অর্থায়ন বিউটিকে আলাদা স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার নাম কি? এ স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড। তার বইটার নাম কি? আমরা বলবো এ স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড। এটি কত সালে প্রকাশিত হয়? 1897 সালে। তাহলে কত সালে? 1897 সালে। নামটা কি? এ স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড। আবার বলছি, তোমরা আমি যা বলবো আমার সাথে মুখে মুখে বলবা। আমি আবার বলছি, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে আমার সাথে মুখে মুখে বলবা, ঠিক আছে? একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দেখো কর্পোরেশন ফাইন্যান্স স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড বইটি প্রকাশ কার? টমাস এলগ্রিনের। কত সালে? 1897 সালে। 1897 সালে। পোর্টফোলিও থিওরি পরীক্ষা আসতে পারে কত সালে? আমরা জানি পোর্টফোলিও থিওরি মানে হচ্ছে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা, এটাকে পোর্টফোলিও বলে। এই পোর্টফোলিও থিওরিটা আবিষ্কার করে কে? হেনরি মার্কুইস বা হেরি মার্কুইস। কত সালে? 1952 সালে। 1952 সালে হেরি মার্কুইস, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল সিএপিএম, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সিএপিএম কার? লেখক কে? উইলিয়াম শার্প। তাহলে সিএপিএম ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, এটার প্রবক্তাকে আমরা জানি উইলিয়াম শার্প। এটি কত সালে? 1964 সালে। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। আবার বলছি স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড, এটি কার? এটা হচ্ছে টমাস এলগ্রিনের। 1897 সালে। সালটাও ইম্পর্টেন্ট। পোর্টফোলিও থিওরি হেরি মার্কুইস 1952। ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল সিএপিএম মডেলটি কার? উইলিয়াম শার্প 1964। আচ্ছা, এরপর আমরা দেখি আরবিট্রেজ প্রাইসিং থিওরি, এটাকে আমরা সংক্ষেপে এপিটি বলতে পারি, এটা 1976, ঠিক আছে? এরপর আসে অপশন প্রাইসিং থিওরি, এটা পরীক্ষা আসে, এটা কার? আমরা দিব, এটা হচ্ছে ব্ল্যাক অপশন প্রাইসিং থিওরি ব্ল্যাক এন্ড স্কুলস এর। আর এপিটি কার? স্টিভেন রোজ। ঠিক আছে? এগুলো আমরা একটু দেখে নিই। তবে প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলবো সেগুলো মাথায় রাখবা। প্রথম তিনটা থেকে আসার সম্ভাবনা বেশি, প্রথম তিনটা থেকে আসার সম্ভাবনা বেশি, বা এগুলো তোমরা একটু দেখে নিবা। এবার অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুটি, একদম আমি খুব সহজে বুঝাবো, খুব সহজে আমি এই দুটো বুঝাবো। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। খুব সহজে বুঝাবো, একটু মনোযোগ দাও, একদম সহজে আমরা ক্লিয়ার করবো। একটা বলছে কি? মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ কি? প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণটা বৃদ্ধি করা, ঠিক আছে? অর্থাৎ শেয়ার প্রতি আয়টা বৃদ্ধি করাকে আমরা বলছি মুনাফা সর্বাধিকরণ। শেয়ার প্রতি আয়টা বৃদ্ধি। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তুমি একটা শেয়ার ক্রয় করছো 100 টাকায়, 100 টাকার একটা শেয়ার ক্রয় করছো। প্রথম বছর সেটা থেকে তোমাকে মুনাফা দিছে 10 টাকা, দ্বিতীয় বছর তোমাকে মুনাফা দিছে 15 টাকা, তৃতীয় বছর তোমাকে মুনাফা দিছে 30 টাকা। তাহলে এই যে শেয়ার প্রতি আয়টা বৃদ্ধি পাচ্ছে,
একটা শেয়ার কিনছো, এটা যে আয়টা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, এই শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলছি মুনাফা সর্বাধিকরণ। শেয়ার প্রতি যে একটা শেয়ার কিন্তু বছর শেয়ার তোমাকে যে একটা লভ্যাংশ দিবে, একটা মুনাফা দিবে, এই মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোম্পানির, আমরা জানি কোম্পানি যে আয় করে তাকে বলা হচ্ছে মুনাফা। কোম্পানি যে আয় করে তাকে কি বলা হয়? মুনাফা। এই মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলতেছি কি? শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ। শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া মানে কি? মুনাফা সর্বাধিকরণ। তাহলে মুনাফা প্রথম 10 টাকা, তার 15, এভাবে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। এবার আসি সম্পদ সর্বাধিকরণটা কি? একদম মনোযোগ। সম্পদ সর্বাধিকরণ, শেয়ার কিন্তু কয় টাকায়? 100 টাকায়। 1 বছর পর শেয়ারের মূল্য, শেয়ারের দাম, মূল্যটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 120 টাকা। এর পরের বছর হয়ে গেছে 150 টাকা। এর পরের বছর হয়ে গেছে 200 টাকা। তাহলে শেয়ারের যে মূল্য, তুমি কিনছো কয় টাকা? শেয়ার কিনছো কয় টাকা? 100 টাকা দিয়ে। শেয়ারের যে মূল্য বৃদ্ধি পাচ্ছে 120 টাকা, 150 টাকা, 200 টাকা, এটা হচ্ছে শেয়ারের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। শেয়ারের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। 100 টাকা দিয়ে কিনছো, 3 বছর পরে ওই শেয়ারের মূল্য হয়ে গেছে 200 টাকা। এটা হচ্ছে তার মানে কি? তোমার সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া মানে কি? সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। এটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। আর শেয়ার প্রতি তোমাকে প্রথম বছর 10 টাকা আয় দিছে, দ্বিতীয় বছর 15 টাকা, প্রথম বছর 10 টাকা মুনাফা, দ্বিতীয় বছর 15 টাকা, তৃতীয় বছর 30 টাকা। এই যে শেয়ার প্রতি তোমাকে বছর শেষে একটা মুনাফা দিচ্ছে, সেই পরিমাণটা বৃদ্ধি পাওয়া, সেটাকে বলা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। একদম বেসিক টাইম বলেছি, ঠিক আছে? আর শেয়ারের মূল্যটা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি কি? সম্পদ সর্বাধিকরণ। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল? এতটুকু পর্যন্ত সবাই একদম 100% ক্লিয়ার কিনা বল? বাকিটা আমি আবার বুঝাচ্ছি। এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা বলো? আমি গুরুত্বপূর্ণ গুলোই আলোচনা করবো। এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, ইসরাত হোসেন আলী বলছে ক্লিয়ার ভাইয়া। এতটুকু পর্যন্ত সবার। তাহলে আমরা দেখতেছি কি? দেখো, কোন ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করা অথবা শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। আর সম্পদ সর্বাধিকরণ শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া। শেয়ারের মূল্য বৃদ্ধি করাকে সম্পদ সর্বাধিকরণ বলে। আর শেয়ার প্রতি আয় নির্ণয় করার সূত্রটা কি? কর পরবর্তী আয় ডিভাইড বাই শেয়ার সংখ্যা। কর পরবর্তী আয়টা, তোমার যত টাকা আয় হয়েছে সেটাকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে তোমার শেয়ার প্রতি আয়টা নির্ণয় করা যাবে। তো তোমার আয় হয়েছে তো 1 লক্ষ টাকা। আয় কত টাকা? 1 লক্ষ টাকা। তোমার শেয়ার আছে কত? 50,000 টাকা, 50,000 শেয়ার। 50,000, তাহলে শেয়ার প্রতি আয় কত? 2 টাকা। ভাগ করে দিলে হয়ে যাবে। 1 লক্ষ টাকা আয় হয়েছে, শেয়ার আছে 50,000, তাহলে শেয়ার প্রতি আয় কত? 2 টাকা। আচ্ছা, সম্পদ সম্পদ সর্বাধিকারের সম্পদ সমান কি? মোট শেয়ার সংখ্যা, তোমার যতটা শেয়ার আছে তাকে যদি প্রতিটি শেয়ারের মূল্য দ্বারা গুণ করো, মোট শেয়ার সংখ্যাকে প্রতিটি শেয়ারের মূল্য দ্বারা গুণ করলে সম্পদ নির্ণয় করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। কেন? কারণ আমরা জানি মুনাফা সর্বাধিকরণ একটি অস্পষ্ট ধারণা। এক্ষেত্রে অর্থের সমমূল্য, ঝুঁকি, অর্থের সমমূল্য, ঝুঁকি, ঠিক আছে, নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। আর সম্পদ সর্বাধিকরণে সবকিছু বিবেচনা করে। একটি স্পষ্ট ধারণা, আধুনিক ধারণা। এখানে এখানে সবকিছু বিবেচনা করা, অর্থের সমমূল্য, ঝুঁকি, নগদ প্রবাহ সবকিছু বিবেচনা করা হয়। তাই বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত কি? সম্পদ সর্বাধিকরণ। আর আমরা যে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে স্বল্প মেয়াদী উদ্দেশ্য, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। আমরা সেটা মনে রাখবো। আমি কিন্তু তোমাদেরকে দ্রুত যাব, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আমরা অলরেডি রেকর্ডের ক্লাস কিছু আছে, আমরা দ্রুত যাব। তোমরা জাস্ট একটু মনোযোগ দিবা। আমি আবার বলছি, তোমরা ক্লিয়ার হবে, 100% ক্লিয়ার হবে, ঠিক আছে? আর আমার সাথে মুখে মুখে বলবা। আচ্ছা, এরপর দেখো, মুনাফা সর্বাধিকরণ। দেখো, আমরা যদি বলি মুনাফা সর্বাধিকরণ ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়, অর্থায়নের স্বল্প মেয়াদী লক্ষ্য, এটি মুনাফা সর্বাধিকরণ, এটি সনাতন ধারণা। ঠিক আছে? লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি কোনো কিছু এখানে আসলে বিবেচনা করা হয় না। ঠিক আছে? অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি কিছু বিবেচনা করা হয় না, সেটা আমরা মনে রাখবো। লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি, সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি কোনোটাই বিবেচনা করা হয় না। তবে প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের ক্ষেত্রে এটি মূল হাতিয়ার হচ্ছে মুনাফা। প্রতিষ্ঠান দক্ষতা পরিমাপের মূল হাতিয়ার কোনটি? আমরা উত্তর দিব মুনাফা। দক্ষতা পরিমাপে, প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপে আমরা মূল হাতিয়ার কোনটি? আমরা উত্তর দিব মুনাফা। সম্পদ সর্বাধিকরণ, দেখো সূত্রটা আমরা জানি এটা। এরপর যদি লভ্যাংশ নীতি, মুনাফা নীতি, অর্থ সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি সবকিছু বিবেচনা করা হয়, সবকিছুই বিবেচনা করা হয়। এটার মূল লক্ষ্য হচ্ছে সম্পদের পরিমাণটা বৃদ্ধি করা, সম্পদের পরিমাণটা বৃদ্ধি করা মূল লক্ষ্য। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, একটি কোম্পানির শেয়ারের মূল্য 10 টাকা এবং মোট শেয়ার সংখ্যা 1,000 টি হলে সম্পদ হবে কি? 10,000। এটা দ্বারা এটা গুণ করে দিয়ে 10,000 সম্পদ, 10,000 টাকা।
একদম সহজ। তবে আমরা মনে রাখবো কি, একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? সম্পদ সর্বাধিকরণ। আমি তোমাদেরকে আগেও বলছি, আমাদের যেহেতু ক্লাস সংখ্যাটা একটু কম, আমরা দ্রুত পড়াবো, কিন্তু মনোযোগ থাকলে তুমি 100% বুঝতে পারবা। ঠিক আছে, এবার আসে এখান থেকে 1 নম্বর পরীক্ষা আসতে পারে, আমি বলে দিব। আমি কিন্তু কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে সেটা আমি বলে দিব। এখান থেকে এখন যেখান থেকে আলোচনা করছি, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ থেকে 1 নম্বর পরীক্ষা আসতে পারে। মুনাফা সর্বাধিকরণ স্বল্প মেয়াদী আর সম্পদ সর্বাধিকরণ দীর্ঘমেয়াদী, সেটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আর মুনাফা সর্বাধিকরণ হচ্ছে কি, কোনো কিছুই বিবেচনা করে না, অস্পষ্ট ধারণা, লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি, ঠিক আছে, অর্থের সমমূল্য, ঝুঁকি, নগদ প্রবাহ, কোনো কিছুই বিবেচনা করা হয় না। আর সম্পদ সর্বাধিকরণে সবকিছুই বিবেচনা করা হয়, সেটা আমরা মনে রাখবো। দেখো, শর্ট টার্ম গোল প্রফিট ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে। লং টার্ম গোল হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা সম্পদ সর্বাধিকরণ, আর প্রধান লক্ষ্য হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এবার আসো অর্থায়নের নীতি, এখান থেকে পরীক্ষা 1 নম্বর আসতে পারে, এখান থেকেও পরীক্ষা 1 নম্বর আসতে পারে। ঠিক আছে, অর্থায়নের নীতি থেকে আমরা প্রায় সময় দেখি এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে, ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতিটা কি? আচ্ছা, আমরা জানি একদম নর্মাল বিষয়, আমরা সবাই জানি, এগুলো এগুলো মুখস্থ করতে হয় না। আমি আবার বলছি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলো মুখস্থ করার কোনো কিছুই নেই, এখানে বুঝতে হয়, ফিল করতে হয়। আমি একটা কথা আগে বলছি, এই সাবজেক্টগুলো একটু ফিল করলে তুমি সহজে বুঝতে পারবে, এখানে মুখস্থ করার মতো কোনো কিছুই নেই। এবার আসি আমরা ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতি। আমরা জানি ঝুঁকি বেশি হলে অবশ্যই মুনাফাটা বেশি হবে। ঝুঁকি যদি বেশি হয়, কোনো একটা প্রতিষ্ঠান যদি তুমি ঝুঁকি বেশি নাও বিনিয়োগ করার ক্ষেত্রে, তোমাকে চিন্তা করতে হবে মুনাফা বেশি হইতে হবে। আবার ঝুঁকি কম হলে মুনাফাও কম হলে সমস্যা নেই। তবে কোনো প্রতিষ্ঠানের অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত না, কারণ অতিরিক্ত ঝুঁকি নিলে দেওয়ালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার যে অতিরিক্ত, তোমার সব টাকা এক জায়গায় বিনিয়োগ করবে ঝুঁকিতে, সব টাকায় লস খেয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, পুরো ব্যবসাটাই শেষ। তাহলে অতিরিক্ত ঝুঁকি নিলে কি সমস্যা? দেওয়ালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত না। আবার ঝুঁকি আছে এই ভেবে অর্থ অর্থ অলসভাবে রেখে দেওয়া উচিত না। ঝুঁকি আছে এইভাবে অর্থ তুমি রেখেও দিতে পারবে না, বিনিয়োগ করতে হবে। তাই বলা হচ্ছে প্রয়োজনীয় ঝুঁকি নিয়ে মুনাফার উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করা উচিত। তার মানে আমরা বুঝতেছি এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষা আসে সেটা হচ্ছে কি, ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হবে, অর্থাৎ ঝুঁকি এবং মুনাফার মধ্যে বা আয়ের মধ্যে সম্পর্কটা কিরকম, ধনাত্মক বা সমমুখী। ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্কটা কিরকম, ধনাত্মক বা সমমুখী। ঝুঁকি বেশি হলে মুনাফাও বেশি হবে, ঝুঁকি বেশি হলে কি হবে, মুনাফাটাও বেশি হইতে হবে, সেটা আমরা মনে রাখলে চলবে। তাহলে দেখো, ঝুঁকি এবং মুনাফার মধ্যে ধনাত্মক বা সমমুখী। ঠিক আছে, ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হবে, ঝুঁকি কম হলে মুনাফাও কম হবে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। আর আমরা মনে রাখবো অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। এবার আসো তারল্য এবং নগদ মুনাফা, তারল্য মুনাফা সমন্বয় নীতি। তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি কি? আমরা জানি তারল্য বলতে বুঝে নয় নগদ টাকা। তারল্য বলতে কি বুঝে নয় নগদ টাকা, সিম্পল। নগদ টাকা যদি তুমি ব্যবসায় বেশি টাকা যদি তোমার হাতে নগদে রেখে দাও, তোমার বিনিয়োগটা কমে যাবে, মুনাফাটা কমে যাবে। আবার যদি তুমি নগদ টাকা যদি আবার কম রেখে বেশি বিনিয়োগ করো, তাহলে বেশি মুনাফা হবে। ঠিক আছে, তাহলে এবার একটু আসি, এই দুইটা মধ্যে সমন্বয় কেন দরকার? ধরো তুমি নগদ টাকা বেশি রাখছো, কম বিনিয়োগ করলে তোমার মুনাফা কম হবে, সেটা তো আর উচিত না। নগদ অর্থ অলস থেকে যাবে, এটা একটা গেল। আবার যদি তুমি বেশি বিনিয়োগ করো, নগদ টাকা কম রাখো, তাহলে দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে পারবে না, চলতি দায় পরিশোধে ব্যর্থ হবে, ব্যবসার সুনাম নষ্ট হবে। তাই বলা হচ্ছে সঠিক পরিমাণে নগদ টাকা রাখতে হবে, সঠিক পরিমাণে মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে। এটাকে বলা হচ্ছে কি, তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা কিরকম, ঋণাত্মক বা বিপরীতমুখী। ঋণাত্মক বা বিপরীতমুখী। দেখো, তুমি তারল্য যদি বেশি রাখো, তোমার বিনিয়োগ কমবে, মুনাফা কমবে, মুনাফা কমবে। তাহলে তারল্য বেশি হলে মুনাফা কম। আবার তারল্য যদি তুমি কি কম রাখো, তাহলে বিনিয়োগ বেশি হবে, মুনাফা বেশি হবে। তাহলে তারল্য এবং মুনাফা অথবা নগদ অর্থ এবং মুনাফার মধ্যে সম্পর্কটা বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক। আমরা এটা মনে রাখবো, পরীক্ষা এটাই আসবে, আসলে এটাই আসবে। আচ্ছা, তবে কোনোটাই বেশি বা কম রাখা উচিত না, আমরা সেটা মনে রাখবো। এটার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। তাহলে অর্থ নগদ অর্থ মুনাফার মধ্যে সম্পর্কটা কি, ঋণাত্মক বা বিপরীতমুখী। পরীক্ষা এটাই আসবে, সম্পর্ক কি। তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়, অপরদিকে তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি বেশি বিনিয়োগ করো, তাহলে তোমার দেওয়ালিত্ব ঝুঁকিও কি বাড়বে, আর কম বিনিয়োগ করলে দেওয়ালিত্ব ঝুঁকি কি কম হবে, সেটা একটু মনে রাখবো আমরা। বেশি বিনিয়োগ করলে দেওয়ালিত্ব ঝুঁকি কি বাড়বে, কারণ লস হওয়ার সম্ভাবনা বাড়বে। আচ্ছা, আচ্ছা, এই দুইটা তোমাদের ক্লিয়ার কিনা বলো, এই দুইটা তোমাদের 100% ক্লিয়ার কিনা বলো, এই দুইটা তোমরা যারা আছো 100% ক্লিয়ার কিনা বলো, আমাকে বলো 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, হ্যাঁ, আমি ওই কারণে দ্রুত আছি, আমাকে একজন বলছে দ্রুত পড়ানোর জন্য, আমি ওই কারণে দ্রুত যাচ্ছি। ঠিক আছে,
তোমরা শুধু ক্লিয়ার কিনে বলো যে তোমাদের আমি দ্রুত যাব, তোমরা বলবো যে আমার ক্লিয়ার ভাইয়া, তখন আমার আর টেনশন নেই। একজন বলছে ম্যাথ থাকবে কিনা, আমি ম্যাথ নিয়ে একটু কথা বলছি, ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, কয়েকটা আসতে পারে, আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা আমরা আলোচনা করবো। তোমাদের জন্য এমসিইউ ক্লাস অলরেডি আছে, ওইখানে অনেকগুলো ম্যাথ আমি করেছি অলরেডি, রেকর্ডেড ক্লাস আছে, সেখান থেকে করে নেবে। এখন চেষ্টা করো বেসিকটা ক্লিয়ার করার জন্য, থিওরিটিক্যাল ম্যাথ আসলে হয়তো একটা অথবা সর্বোচ্চ দুইটা, এর চেয়ে বেশি আসবে না। আচ্ছা, আর এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তাউল্য বৃদ্ধি পেলে মুনাফা কি পায়? হ্রাস পায়। আর তাউল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায়। সম্পর্ক কিরকম? ঋণাত্মক বা বিপরীতমুখী। আচ্ছা, এবার আসলে এটা হবে পোর্টফোলিও নীতি। এটা হচ্ছে পোর্টফোলিও নীতি। পোর্টফোলিও নীতি মানে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি হবে। পোর্টফোলিও ও দেখো, একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে কি বলা হয়? পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা, এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। বলা হচ্ছে তুমি যদি একটা প্রকল্পে বিনিয়োগ না করো, একটা প্রকল্পে যদি তোমার সব টাকা বিনিয়োগ করো, ওই প্রকল্পে যদি কোনো ক্ষতি হয় তোমার সব টাকাই লস। ওই কারণে পোর্টফোলিও তৈরি তোমার কি করে? ঝুঁকিটা হ্রাস করে। ঝুঁকিটা কি করে? হ্রাস করে। পোর্টফোলিও তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস। ওই কারণে কি বলা হয়? ডোন্ট পুট ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট। তোমার সকল ডিম যদি একটা বাস্কেটে রাখো, তাহলে বাস্কেটটা যদি পড়ে যায় তাহলে সব ডিম ভেঙে যাবে। ডিমের সাথে কিসের তুলনা করছে? অর্থের তুলনা করছে। সকল টাকা যদি একটা প্রকল্পে বিনিয়োগ করো, তাহলে ওই প্রকল্পে ক্ষতি হলে পুরো টাকাটাই শেষ। তাহলে পোর্টফোলিও তৈরির প্রধান উদ্দেশ্য কি? ঝুঁকি হ্রাস করা। পোর্টফোলিও বৈচিত্র্য বলতে বুঝানো একটি পণ্যের ব্যবসা না করে একাধিক পণ্যের ব্যবসা করা, এক সাইজের পণ্যের ব্যবসা না করে একাধিক সাইজের পণ্যের ব্যবসা করা, এগুলো হচ্ছে বৈচিত্র্য। ঠিক আছে, এগুলো করলে কি হয়? ঝুঁকিটা হ্রাস পায়। তাহলে পোর্টফোলিও তৈরির প্রধান উদ্দেশ্য কি? দেখো, প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। আমরা এটা মনে রাখবো পরীক্ষায়, এটা আসার সম্ভাবনা বেশি। ঝুঁকি হ্রাস করা, প্রধান উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা। আচ্ছা, উপযুক্ততার নীতি, এটা একটু একদম উপযুক্ত নীতি হচ্ছে, আমি একদম খুব সহজে বুঝাবো। উপযুক্ততার নীতি, স্বল্প সময়ের জন্য তোমার যদি অর্থের প্রয়োজন হয়, তুমি স্বল্প মেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করবা। দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হয়, দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করবা। এটাকে বলা হচ্ছে উপযুক্ততা নীতি। তো তোমার 1 বছরের জন্য টাকা রাখতেছে, এখন তুমি যদি 1 বছরের যে টাকাটা তোমার 1 বছরের মধ্যে রিটার্ন চলে আসবে, সেই টাকাটাকে তুমি 5 বছর ধরে পেমেন্ট করবা না, তোমার উল্টা, তোমার সুদের পরিমাণ সহ তোমার টাকা আর বেশি যাবে। ঠিক আছে, ওইখানে বলা হচ্ছে স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হয় স্বল্প মেয়াদী উৎস, দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা উচিত। এটাকে বলা হচ্ছে উপযুক্ততার নীতি। দেখো দেখো প্রয়োজন স্বল্প সময়ের জন্য হলে স্বল্পমেয়াদী উৎস, অপেক্ষা দীর্ঘ সময়ের জন্য হলে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা উচিত। ফলে খরচ হ্রাস পাবে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করবো ক্লিয়ার। নীতি সবগুলো ক্লিয়ার করে বলো। নীতি থেকে 1 নম্বর আসতে পারে, যা পড়াইছে এখান থেকে 1 নম্বর পরীক্ষা আসতে পারে। নীতি থেকে পরীক্ষা 1 নম্বর আসার সম্ভাবনা আছে। এবার অর্থায়নের কার্যাবলী, আমরা দেখতেছি অর্থায়নের কার্যাবলী কি? তহবিল সংগ্রহ, বিনিয়োগ সিদ্ধান্ত, তহবিল বন্টন। প্রথম আসে তহবিল সংগ্রহ আসলে কি? আচ্ছা, তহবিল সংগ্রহটা হচ্ছে তুমি কি পরিমাণ তহবিল নিজস্ব উৎস থেকে নিবে, কি পরিমাণ তুমি ঋণ নিবা, কি পরিমাণ নিজস্ব উৎস থেকে নিবা, আর কি পরিমাণ তুমি কি নিবা, ঋণ নিবা। এটাকে আমরা বলছি কি? তহবিল সংগ্রহ। দেখো, কি পরিমাণ নিজস্ব তহবিল এবং কি পরিমাণ ঋণকৃত তহবিল থেকে সংগ্রহ করে তা নির্ধারণ করাকে বলা হচ্ছে তহবিল সংগ্রহ। তবে তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি? 3টি। উৎস শনাক্ত করা, মেয়াদ বিবেচনা এবং তহবিলের ব্যয় বিবেচনা। তোমাকে প্রথমে নির্ধারণ করতে হবে তহবিলটা যে তুমি কোন জায়গা থেকে সংগ্রহ করবে, উৎস শনাক্ত। তারপর কোন মেয়াদ বিবেচনা, কোন কোন মেয়াদের জন্য নিবে, এরপরে ব্যয় বিবেচনা। আসলে এর আগে হচ্ছে ব্যয় বিবেচনা, ব্যয় বিবেচনা করে তুমি নির্ধারণ করবে মেয়াদ বিবেচনা। তাহলে তহবিল সংগ্রহের জন্য কয়টি বিষয় গুরুত্বপূর্ণ? 3টা বিষয়। কয়টা বিষয় গুরুত্বপূর্ণ? 3টা বিষয় আমরা মনে রাখবো। একটা হচ্ছে কি? উৎস শনাক্ত করা, কোন উৎস থেকে নিবে, আরটা হচ্ছে মেয়াদ বিবেচনা, আরটা হচ্ছে তহবিলের ব্যয় বিবেচনা। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখবো। আর আমরা জানি তহবিল সংগ্রহের মূলধন খরচ কম হলে ব্যবসায় মুনাফা বেশি হয়। তুমি যখন টাকা সংগ্রহ করবা, টাকা সংগ্রহ করার ক্ষেত্রে তোমার যত ব্যয় কম হবে, ধরো তুমি একটা ব্যাংক থেকে লোন নিবে, একটা ব্যাংক দিচ্ছে তোমাকে 10% সুদের লোন, আরটা দিচ্ছে তোমাকে 7%, 8% সুদের লোন। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যেটাতে আমার কম ব্যয় হয় সেটা দিন। কারণ যেখানে কম ব্যয় হবে, কম ব্যয়ে আমি অর্থ সংগ্রহ করতে পারবো, সেখানে আমার মুনাফার পরিমাণটা বেশি হবে। সেক্ষেত্রে আমার মুনাফার পরিমাণটা বেশি হবে, সেটা আমরা মনে রাখবো। আমি শুধু বেসিক গুলো বলছি যেগুলো দিয়ে পরীক্ষা আসবে। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিবা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তহবিল সংগ্রহের মূলধন খরচ কম হলে ব্যবসায় মুনাফা কি হবে? বেশি হবে এবং ঝুঁকিও কম হবে। আর স্বল্পমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় চলতি ব্যয়ের জন্য, আর দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করে, এটা আমরা সবাই জানি, স্থায়ী ব্যয়ের জন্য। ঠিক আছে, আর যে মূলধন কাঠামোতে মূলধন খরচ সবচেয়ে কম হবে তাকে কাম্য মূলধন কাঠামো বলে। তুমি
এমন ভাবে মূলধন সংগ্রহ করবা যেখানে তোমার ব্যয়টা কম হবে, ওই কাঠামোটাকে বলা হচ্ছে কি কাম্য মূলধন কাঠামো। ওই কাঠামোটাকে বলা হচ্ছে কি কাম্য মূলধন কাঠামো। যে কাঠামোতে যেভাবে মূলধন সংগ্রহ করলে তোমার ব্যয়টা, প্রতিষ্ঠানের ব্যয়টা কম হবে, ওই মূলধন কাঠামোকে বলা হচ্ছে কি কাম্য মূলধন কাঠামো। আমরা জানি সচরাচর আমরা কয়ভাবে আমরা উৎস মূলধন সংগ্রহ করতে পারি, আমরা জানি 4 ভাবে। সাধারণ শেয়ার, আমরা অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন এবং সংরক্ষিত মুনাফা। আমরা কয়টি উৎস থেকে, প্রধানত একটা ব্যবসায় কয়টি উৎস থেকে মূলধন সংগ্রহ করে, আমরা 4টা উৎস থেকে। কি কি বলছি আমরা? একটা হচ্ছে সাধারণ শেয়ার, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যবহৃত। একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর হচ্ছে ঋণ মূলধন বা ঋণ বা বন্ড বা ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করা, আর হচ্ছে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা। এই 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয় প্রধানত অর্থায়নে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আসলে বিস্তারিত মূলধন ব্যয় যে অধ্যায় আছে সেই অধ্যায়ে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আচ্ছা মূলধন বাজেটিং কি? আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। তুমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবা, সেটা কিসের মাধ্যমে নির্ধারণ করবা? আমরা জানি সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর মাধ্যমে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে কি বলা হয়? মূলধন বাজেটিং। আমার যে টাকাটা আছে সেই টাকাটা আমি কোথায় বিনিয়োগ করব সেটা আমরা নির্ধারণ করব কিভাবে? আমরা জানি মূলধন বাজেটের বিভিন্ন পদ্ধতি আছে, পেব্যাক পিরিয়ড, ঠিক আছে, তারপর হচ্ছে গড় মুনাফার হার যেটাকে এআরআর বলে, ঠিক আছে, আইআরআর আছে, এনপিভি আছে। এগুলোর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগটা কোথায় করলে লাভজনক হবে সেটা আমরা নির্ধারণ করব, ঠিক আছে? তাহলে বলা হয় তাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে, মূলধন বাজেটিং বলা হয়, ঠিক আছে? যেমন নতুন স্থায়ী সম্পদে বিনিয়োগ, বর্তমান স্থায়ী সম্পদে পুনঃস্থাপন, সম্পদ সম্প্রসারণ ও আধুনিকরণে মূলধন বাজেটিং বলা হয়, ঠিক আছে? এগুলোকে অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো নির্ধারণ করাকে, বিনিয়োগগুলো মূল্যায়ন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি মূলধন বাজেটিং, ঠিক আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, ঠিক আছে? এগুলো আমরা জানি, আমি দ্রুত যাচ্ছি। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আমরা জানি, সবাই জানি স্বল্পমেয়াদী গুলো কি নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি সঠিক ব্যবস্থাপনা করাকে কি বলা হয়? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলা হয়, ঠিক আছে? সেটা আমরা জানি। তহবিল বন্টন খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিও। তহবিল বন্টন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, একটু মনোযোগ দাও। আচ্ছা, তহবিল বন্টন হচ্ছে তুমি তোমার মুনাফার যে কোম্পানি যে আয় করে সেটাকে বলা হচ্ছে মুনাফা। মুনাফা থেকে কাকে কিরকম দিবা, তো এটাকে বলা হচ্ছে তহবিল বন্টন। যেমন মুনাফা থেকে শেয়ার হোল্ডারদেরকে যেটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ। আর আমরা জানি শেয়ার হোল্ডারদেরকে কি দিবে? লভ্যাংশ দিবে, সরকারকে ট্যাক্স দিবে, ঠিক আছে, ঋণদাতাদেরকে কি দিবে? সুদ দিবে। এটা হচ্ছে কি তহবিল বন্টন, এটা হচ্ছে কি তহবিল বন্টন। তাহলে দেখো, তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা থেকে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ এবং সরকারকে কর প্রদান করাকে বুঝে। সরকারকে কি কর প্রদান করাকে বুঝে। তাহলে তহবিল বন্টন বলতে আমরা কি বুঝি? শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ এবং সরকারকে কর। আর আমরা সবাই জানি মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। আর যে অংশ পরবর্তী সময়ের জন্য রাখা হয়, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদেরকে প্রদান না করে ভবিষ্যৎ সময়ের জন্য রাখা হয়, পরবর্তী বিনিয়োগের জন্য রাখা হয়, তাকে বলা হচ্ছে সংরক্ষিত আয় বা সংরক্ষিত মুনাফা বলা হয়, ঠিক আছে? আর মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন হবে, ঠিক আছে? এবার একটু মনে দাও, মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন হবে আর কত অংশ সংরক্ষিত আয় হিসেবে রেখে দিবে, সংরক্ষিত তহবিলে রেখে দিবে, সেই সিদ্ধান্তকে বলা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে মুনাফার কত অংশ লভ্যাংশ হিসেবে দিবে আর কত অংশ সংরক্ষিত তহবিলে রাখবে সেটাকে বলা হচ্ছে কি লভ্যাংশ নীতি। আমরা সেটা মনে রাখবো। দেখো, মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন হবে আর কত অংশ সংরক্ষণ করা হবে তা নির্ধারণ করাকে কি বলা হয়? লভ্যাংশ নীতি বলা হয়। লভ্যাংশ কি বলা হয়? নীতি বলা হয়, ঠিক আছে? সরকার কোম্পানি অর্জিত মুনাফা যে অংশ কর দিতে হয় তাকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স বলে, ঠিক আছে? আর ব্যক্তিগত ইনকাম থেকে যে কর দিতে হয় সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে যে কর দেওয়া হয় তাকে বলা হচ্ছে ব্যক্তিগত কর বা পার্সোনাল ট্যাক্স। ব্যক্তিগত কর বা পার্সোনাল ট্যাক্স। আচ্ছা, সবার এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার কিনা বলো? আমি দ্রুত যাচ্ছি, আমি দ্রুত যাবো কারণ আমাদের যেহেতু ক্লাস সংখ্যাটা কম, আমাদের একটু দ্রুত যেতে হবে। বেসিক আমি তো ইম্পর্টেন্ট গুলো বাদ দিতে পারবো না, কিন্তু তোমরা মনোযোগী থাকবে। আমি আবার সেটা থেকে 1 নাম্বার আসতে পারে পরীক্ষায়। এখানে যা বলছে এখান থেকে 1 নাম্বার আসতে পারে। সবার 100% ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, জেরিন বলছে মূলধন খরচ কম হলে মুনাফা বেশি হয় কিভাবে? আচ্ছা, ধরো তুমি ওই একটু আগে বললাম না, তুমি ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করতেছো,
ব্যাংক থেকে তুমি কি নিচ্ছ? ঋণ নিচ্ছ তোমার ব্যবসায়ের জন্য, ঠিক আছে? ব্যাংক থেকে তুমি মূলধন সংগ্রহ করতেছো। এখন একটা ব্যাংক বলছে তোমাকে 10%, আর একটা ব্যাংক বলছে তোমাকে 8%। তাহলে তোমার যদি তুমি চিন্তা করো তোমার ব্যয় যেটাতে কম হয়, যেটাতে সুদ কম দিতে হবে, কোনটাতে কম দিতে হবে? যেটাতে 8% হবে। তাহলে 8% হলে তোমার ব্যয়টা কমে যাচ্ছে। আলটিমেটলি যদি ব্যয়টা কমে যায় তোমার মুনাফার পরিমাণটা বাড়বে, এটাই তো স্বাভাবিক। ব্যয় কমে যাওয়া মানে কি? মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাওয়া, আয়টা বৃদ্ধি পাওয়া, কোম্পানির আয়টা বৃদ্ধি পাওয়া। ব্যয় কম মানে কি? কোম্পানির আয়টা বৃদ্ধি পাওয়া। তুমি চাইবা যেভাবে যেভাবে মূলধন সংগ্রহ করলে তোমার ব্যয়টা কম হয়, কারণ ব্যয় যত কম হবে, মূলধনের খরচ যত কম হবে, তোমার মুনাফাটা তত বেশি হবে। মুনাফা বেশি হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। আশা করি তোমার ক্লিয়ার। আমাকে এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এবার তোমরা একটু বলো। তোমাদেরকে আমি বলেছি তোমরা পিডিএফ নিয়ে চিন্তা করিও না, কোনো কিছু চিন্তা করো। তবে আমি একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা যদি মনে করো যে আমাকে 15 একদম 100% চোখ বন্ধ করে পেতে হবে, চোখ বন্ধ করে 15 পেতে হবে, তবে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসের পাশাপাশি আমার ফাইনান্স মেসেঞ্জার বইটা যদি তোমার হাত থাকে, আমি তখন বলবো যে তোমাদের 100% তোমার থাকবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস। ঢাকা ইউনিভার্সিটি যেভাবে এখানে 15 20 নাম্বার প্রতিবার ফাইন্যান্স মেসেঞ্জার বই থেকে প্রতিবারই আসে, আমার বই থেকে টানা 3-4 বছর ধরে যখন থেকে বইটা আসছে ততবারই যেমন ফাইন্যান্স মেসেঞ্জার থেকে সবাই 20-20 কমন পায়, ঠিক একইভাবে আমি এটা বলবো আমার ক্লাস করার পর যদি তোমার ফাইন্যান্স মেসেঞ্জার বইটা পড়ো, আমি এটা বলতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি 100% তুমি 15 পাবা, সেটা আমি লিখিত বলতে পারবো, ঠিক আছে? কারণ এখানে এত এত সুন্দরভাবে গোছানো, যাদের বইটা আসতে জানে এখানে এত সুন্দরভাবে গোছানো, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? এত সুন্দরভাবে সেখানে গোছানো আছে, ঠিক আছে? ফাইন্যান্স মেসেঞ্জার, বিসিএস মেসেঞ্জার বইগুলো অত্যন্ত গোছানো দুইটা বই, ঠিক আছে? হ্যাঁ, আর আমাকে বলো আমি যেভাবে যাচ্ছি, এখন আমাকে একটু কমেন্টে জানো আমি যেভাবে যাচ্ছি ঠিক আছে কিনা, আমি যে ফাস্ট যাচ্ছি তোমাদের দ্রুত পড়াচ্ছি ঠিক আছে কিনা বলো, আমি যে তোমাদেরকে দ্রুত পড়াচ্ছি ঠিক আছে কিনা বলো, আমি যে তোমাদের দ্রুত দ্রুত যে কন্টিনিউ করতেছি, আমি যে দ্রুত যাচ্ছি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না আশা করি, ক্লিয়ার? মানে এতটুকু ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কিনা কমেন্টে জানাবো যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে লভ্যাংশ নীতি কি বলছি? মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে থাকবে আর কত অংশ সংরক্ষণ করা হবে তা নির্ধারণ করাকে লভ্যাংশ নীতি বলে। সবাই ঠিক আছে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, আমাকে রহিম আমাকে বলতেছে, রামিম আহমেদ বলছে স্যার ঠিক আছে স্যার, নো প্রবলেম, 100% ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখো, আমরা জানি অর্থায়নের ক্রমবিকাশটা একবার দেখে নেবে, তেমন বেশি ইম্পর্টেন্ট না, কোন জায়গাটা ইম্পর্টেন্ট আমি একটু দেখাই দিই। এটা আমরা জানি 1890 থেকে 1905 সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ হয়, একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়, যেটাকে মার্জারও বলা হয়, ঠিক আছে? এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1950 থেকে 60-এর দশকে। তাহলে আধুনিক অর্থায়ন একটু একজন লিখে দাও, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কখন? 1950 থেকে 60-এর দশকে। 1950 থেকে 60-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এরপর আসে 1929 সালে 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ব্ল্যাক টুইজডে নামে পরিচিত, ব্ল্যাক টুইজডে নামে পরিচিত। তাহলে 1930-এর দিকে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। তাহলে ব্ল্যাক টুইজডে বলা হয় কোনটিকে? 1929 সালে 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ধস নামে, সেটাকে কি বলা হয়? ব্ল্যাক টুইজডে বলা হয়, ঠিক আছে? এরপর আমরা এগুলো একবার দেখে নিব। আমরা জানি সিএপিএমটা কার? উইলিয়াম শার্পের। তারপর পোর্টফোলিও থিওরিটা কার? হ্যারি মার্কুইজের। সেগুলো আমরা একবার দেখে নিব। এটা একবার দেখে নিই, তেমন বেশি ইম্পর্টেন্ট না, আমি তেমন যাচ্ছি না এটাতে, ঠিক আছে? এখানে মনে রাখবো আমরা আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন? 1950 থেকে 60-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কখন? 1950 থেকে 60-এর দশকে, সেটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আর আমরা জানি ব্ল্যাক টুইজডে কখন হয়? 1929 সালে 29 অক্টোবর। পোর্টফোলিও থিওরি কে আবিষ্কার করে? হ্যারি মার্কুইজ 1952 সালে। আর সিএপিএম মডেল কে আবিষ্কার করেন? সিএপিএম মডেল নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো পরে। এটা আমাদের আছে, আমি একটু বলি, সিএপিএমটা আমাদের সপ্তম অধ্যায়ে আছে, নবম অধ্যায়ে আছে। সিপিএম মডেলটা কে আবিষ্কার করেন? উইলিয়াম শার্প 1964 সাল। এই দুটাই বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা দেখো, নোবেল, আচ্ছা, অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় 1930 সালে। দেখো সিপিএম মডেল দ্বারা আসলে কি বোঝানো হয়? সব প্রয়োজনীয় আয়ের হারের সাথে সিস্টেমেটিক ঝুঁকি বা বাজার ঝুঁকির সম্পর্ক নির্ধারণ করে কোনটির মাধ্যমে? সিপিএম এর মাধ্যমে। তাহলে পরীক্ষায় যে আসে বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকির সাথে প্রয়োজনীয় আয়ের হারের সম্পর্ক দেখানো হয় কোনটির মাধ্যমে? আমরা উত্তর দেব সিপিএম। তাহলে বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকির সাথে প্রয়োজনীয় আয়ের হারের সাথে সম্পর্ক দেখানো হয় কোনটির মাধ্যমে? আমরা উত্তর দিব সিএপিএম মডেল, সিএপিএম মডেল, ঠিক আছে? আমরা বাজার ঝুঁকি বা অন্যান্য সিস্টেমেটিক ঝুঁকি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমরা নবম অধ্যায়ে আলোচনা করব। আমরা 1950 থেকে 60-এর দশকে অর্থায়নের আধুনিক যাত্রা শুরু হয়, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, ঠিক আছে?
1960-এর দশকে মূল্যায়ন মডেল আবিষ্কার হয় কত সালে? 1960-এর দশকে। একবার দেখে নিবে এটা, বা ভ্যালুয়েশন মডেল বলা হয়। অর্থায়নের প্রকার এগুলো একদম সহজ। পারিবারিক অর্থায়ন আমাদের পরিবারের আয়ের উৎস নির্ধারণ এবং পরিমাণ নির্ধারণ করে, আবার সেভাবে সে আয় কিভাবে ব্যয় করলে সহজদের মঙ্গল হয় তা নির্ধারণ করাকে পারিবারিক অর্থায়ন বলে। আর সরকারি অর্থায়নের শুরুতে কোনটি আসে? শুরুতে আসে ব্যয়ের কাজ নির্ধারণ করা হয়। সরকারি অর্থায়নের শুরুতে ব্যয়ের কাজ নির্ধারণ করা এবং সেই অনুযায়ী আয়ের কাজ সৃষ্টি করা হয় এবং তা সঠিকভাবে ব্যবস্থাপনা করাকে সরকারি অর্থায়ন বলে। এগুলো আমরা সবাই জানি। এখানে গুরুত্বপূর্ণ কর, শুল্ক, সরকারি কোষাগার, দপ্তর, এগুলো হচ্ছে সরকারের অভ্যন্তরীণ আয়ের উৎস। ঠিক আছে, অভ্যন্তরীণ আয়ের উৎস। এরপর এছাড়াও কর, মূল্য সংযোজন কর, শুল্ক, ফি, খাজনা, প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড ইত্যাদির সাহায্যে সরকার তাদের রাজস্ব বাজেটে ব্যয় নির্বাহ করে। ঠিক আছে, বৈদেশিক এছাড়াও আছে বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য, দান, অনুদান, এগুলো একবার দেখে নিবা। এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি সরকারি আয়ের উৎস। আমরা জানি কর, শুল্ক, সরকারি কোষাগার, দপ্তর, সরকারের দপ্তর, কর, মূল্য সংযোজন কর, শুল্ক, ফি, খাজনা, প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড, এগুলো হচ্ছে সরকারি আয়ের উৎস। সেটা আমরা একটু মনে রাখবো। ব্যবসায় অর্থ আমরা বলছিলাম ব্যবসার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ এবং তার ব্যবস্থাপনা করাকে ব্যবসায় অর্থায়ন বলে। অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে স্কুল, কলেজ, হাসপাতাল, এতিমখানার জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হচ্ছে কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। আমরা সবাই জানি, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ইত্যাদি। ঠিক আছে, আমদানি রপ্তানি সংক্রান্ত যে অর্থায়ন তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন, সেটাও আমরা জানি। ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা কমেন্টে জানো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা কমেন্টে জানো? আমার একটু কমেন্টে জানো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। তোমাদেরকে একটু আগে বলছিলাম এখানে ম্যাথ আসার সম্ভাবনা নাই বললেই চলে। আসার সম্ভাবনা নাই বললে হয়তো আসলে একটা থেকে দুইটা সর্বোচ্চ, এর বেশি পরীক্ষায় ম্যাথ আসবে না। আমি যা বলতেছি এখানে দেখা যাবা যেগুলো বলছে এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, সেটা একটু মনোযোগ দিবা। ঠিক আছে, সেটা একটু মনোযোগ দিবা। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনগুলো? স্কুল, কলেজ, হসপিটাল, হাসপাতাল, এতিমখানা। ঠিক আছে, আচ্ছা। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুদানগুলো কি? সরকারি অনুদান, সদস্যদের চাঁদা, এগুলো হচ্ছে কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস। আচ্ছা, এবার আসে আমরা আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। এটা আমরা দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। দেখে আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা পারো কিনা একটা কমেন্ট আমাকে জানাও। আমরা বলছিলাম তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা কিরকম, একটু কমেন্টে জানাও তো। তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা কিরকম আমাকে একটু কমেন্টে জানাও। আমরা জানি ঝুঁকি এবং আয়ের মধ্যে ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক বা সমমুখী। ঠিক আছে, পোর্টফোলিও থিওরির প্রধান উদ্দেশ্য কি? পোর্টফোলিও থিওরির প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। ঠিক আছে, আমরা জানি অর্থের সমমূল্য, লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি, তারপর ঝুঁকি, তারপর নগদ পাওয়া, কোনো কিছু বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণ আর সবকিছু বিবেচনা করে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ হচ্ছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া বা সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। এটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ঠিক আছে, এগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করবো। মুনাফা সর্বাধিকরণ স্বল্প মেয়াদী আর সম্পদ সর্বাধিকরণ দীর্ঘমেয়াদী। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে আমাকে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে একটা। আমাকে বলো, ভেরি গুড। আমরা অনেকে দেখছি তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী। আমরা জানি তারল্য বা নগদ টাকা বেশি রাখলে বিনিয়োগ কমবে, মুনাফা কমবে। ঠিক আছে, আবার তারল্য যদি কম রাখে বিনিয়োগ বাড়বে, মুনাফা বাড়বে। সম্পর্কটা ঋণাত্মক বা বিপরীতমুখী। অর্থ বা মুদ্রা বাজার, এখানে পরীক্ষা আমরা জানি আর্থিক বাজারের আইনগত দিক সময় আর্থিক বাজারকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অর্থ বাজার, একটা হচ্ছে অর্থ বা মুদ্রা বাজার, আর হচ্ছে মূলধন বা পুঁজি বাজার। আমি একটু বলি এখানে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সেটা আগে থেকে বলবি। এখানে অবশ্যই প্রশ্ন আসবে অর্থ বাজার থেকে, অর্থ বাজার এবং শেয়ার বাজার। এখানে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে, একটা হচ্ছে অর্থ বাজার, অর্থ বাজারের উপাদানগুলো থেকে সে আসবে, আর হচ্ছে শেয়ার বাজার থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর আসবে কি বলছি, শেয়ার বাজার থেকে। তাহলে মনোযোগ দাও। প্রথমে যদি আমরা আসি অর্থ। তাহলে আর্থিক বাজার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অর্থ বা মুদ্রা বাজার, আর হচ্ছে মূলধন বা পুঁজি বাজার। আমরা জানি এক বছর বা তার কম সময়ের জন্য যেখান থেকে অর্থায়ন করা হয়, যে মাধ্যমগুলোর মাধ্যমে অর্থায়ন করা হয় তাকে বলা হচ্ছে কি অর্থ বাজার বা মুদ্রা বাজার। অর্থ বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সংক্ষেপে আমরা বলবো কি BB। আর মূলধন বাজার হচ্ছে যেখানে অধিক সময়ের জন্য কি সম্পদের ক্রয় বিক্রয় হয়, অধিক সময়ের জন্য 1 বছরের অধিক বা 5 বছরের অধিক সময়ের জন্য সম্পদের ক্রয় বিক্রয় হয়, দীর্ঘমেয়াদী সম্পদের ক্রয় বিক্রয় হয়, সেখানে তাকে আমরা বলতেছি কি মূলধন বা পুঁজি বাজার। মূলধন বা পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে কে? BSEC।
বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে। বিএসইসি, তাহলে মূলধন বাজার, পুঁজি বাজার, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বিএসইসি, ঠিক আছে। আর অর্থ বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। দেখো এখানে অর্থ বাজার কি, অর্থ বাজারে স্বল্প মেয়াদী শেয়ার, স্বল্প মেয়াদী সিকিউরিটিজ গুলো কি ক্রয় বিক্রয় হয়, স্বল্প মেয়াদী বা 1 বছরের কম সময়ের জন্য সম্পদের ক্রয় বিক্রয় হয়। আচ্ছা, তাহলে মুদ্রা বাজারের উপাদান, আমি আবার বলছি পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, মুদ্রা বাজারের উপাদান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 100%, এখান থেকে প্রশ্ন আসবে মুদ্রা বাজারের উপাদান থেকে। উপাদানগুলো কি, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, কল মানি, ঠিক আছে, পুনঃক্রয় চুক্তি, ব্যাংকের স্বীকৃতি পত্র, ব্যাংকের নিশ্চয়তা পত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, এগুলো সবগুলো হচ্ছে কি মুদ্রা বাজারের হাতিয়ার। প্রথমে আসে ট্রেজারি বিল কি। আমরা জানি ট্রেজারি বিল ইস্যু করে সরকার, আর ট্রেজারি বিল এগুলো ঝুঁকিমুক্ত কেন, আমরা জানি সরকার দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড সরকারি যেগুলো আছে সেগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত। তাহলে সরকার স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহ করে কোনটির মাধ্যমে, আমরা উত্তর দিব ট্রেজারি বিলের মাধ্যমে। ট্রেজারি বিল ইস্যু করে কে, আমরা উত্তর দিব সরকার। সরকারের হয়ে কে ইস্যু করে, আমরা উত্তর দিব সরকারের হয়ে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে এবং বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। ট্রেজারি ব্যাংকের ট্রেজারি বিল তাহলে সংরক্ষণকারী এবং লেনদেনকারীকে, আমরা উত্তর দিব বাংলাদেশ ব্যাংক। তবে ইস্যু করে কে দিলে, আমরা উত্তর দিব অবশ্যই কি, অবশ্যই সরকার। আর ট্রেজারি বিল কিসে বিক্রি করা হয়, আমরা জানি বাট্টায় বিক্রি করা হয়, ওই কারণে এটাকে জিরো কুপন সিকিউরিটি বলা হয়। এটাকে কি বলা হয়, জিরো কুপন সিকিউরিটি। কুপন মানে কি, সুদের হার, কোনো প্রকার সুদের হার নাই, এটি বাট্টায় বিক্রি করে। তাহলে ট্রেজারি বিল কিসে বিক্রি করে, বাট্টায় বিক্রি করে, অর্থাৎ কম দামে বিক্রি করে। যেমন আমি যদি বলি, ধরো একটা 3 মাস মেয়াদে একটা ট্রেজারি বিল বাজারে ইস্যু করছে, ট্রেজারি বিলের মূল্য হচ্ছে 1000 টাকা, কিন্তু বাজারে ইস্যু করছে 900 টাকায়। বাজারে ইস্যু করছে কত টাকায়, 900 টাকায়। তাহলে 3 মাস পর তুমি কত টাকা পাবা, কিনলে 1000 টাকা পাবা, লাভ কয় টাকা, 100 টাকা। তাহলে এটা বাট্টায় বিক্রি করা হয়, কিসে বিক্রি করা হয়, বাট্টায়। তাহলে সরকার ট্রেজারির মাধ্যমে অর্থ সংগ্রহ, এটি বাট্টায় বিক্রি করা হয়, যার কোনো প্রকার কুপন সুদ নাই, এই জন্য এটিকে জিরো কুপন সিকিউরিটি বলা হয়, ঠিক আছে। সরকার এটির মাধ্যমে অর্থ সংগ্রহ, এটি মুদ্রা বাজারের সবচেয়ে জনপ্রিয় উপাদান, এটি সরকারের ট্রেজারি বিভাগ ইস্যু করে, সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটির প্রধান সংরক্ষণকারী ও লেনদেনকারী হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। এটা নিলামে বিক্রি হয়। আচ্ছা, সবচেয়ে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলা হয়, কারণ এটা, কারণ আমরা বলছি ঝুঁকিমুক্ত কেন, কারণ সরকার দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা, মেয়াদ কাল 91 দিন, 182 দিন, 364 দিন, এটা মনে রাখবা। 91 কে দ্বিগুণ করলে কত, 182, একটা মনে রাখলে হবে। আর 182 কে দ্বিগুণ করলে 364 দিন, ঠিক আছে। এটা দ্বিগুণ, 91 দ্বিগুণ 182, আর দ্বিগুণ হচ্ছে 364, সহজে তুমি মনে রাখতে পারো, একটা মনে রাখলে হবে, দ্বিগুণ দ্বিগুণ করে হিসাব করলে হবে। সবার ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা। সবার 100% ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এবার আসে পুনঃক্রয় চুক্তি। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি, এখান থেকে পরীক্ষা আসবেই। সবার ক্লিয়ার কিনা বলো। এবার আসো পুনঃক্রয় চুক্তি, 100% ক্লিয়ার। পুনঃক্রয় চুক্তি মানে হচ্ছে কি, এখানে বলাই আছে পুনঃক্রয় চুক্তি, পুনঃক্রয় চুক্তি এখানে বলাই আছে, দেখো এটা হচ্ছে কিনতেছে পুনরায়, বিক্রয় করতেছে পুনরায় ক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয় করতেছে পুনরায় ক্রয়ের উদ্দেশ্যে, যার কারণে এটাকে বলা হচ্ছে পুনঃক্রয় চুক্তি। বিক্রয় করতেছে পুনঃক্রয়ের উদ্দেশ্যে, ধরো বাণিজ্যিক ব্যাংক, এটাকে পুনঃক্রয় চুক্তিও বলা হয়, এটাকে র্যাপো বলা হয়, র্যাপো বলা হয়। এটাকে সংক্ষেপে কি বলা হয়, র্যাপো বলা হয়। সংক্ষেপে দেখো, র্যাপো সংক্ষেপে কি বলা হয়, REPO, র্যাপো বলা হয়। সংক্ষেপে কি বলা হয়, REPO, র্যাপো বলা হয়। পুনঃক্রয় চুক্তিটা এমন, আমি একটু বলি, ধরো এবি ব্যাংকের, আমি একটা উদাহরণ দিচ্ছি, এবি ব্যাংকের 7 দিনের জন্য 10 কোটি টাকা প্রয়োজন। 7 দিনের জন্য কত কোটি টাকা, 10 কোটি টাকা প্রয়োজন। তখন এবি ব্যাংক কি করছে, সে তার যে ট্রেজারি বিল ছিল, ধরো এবি ব্যাংকের ট্রেজারি বিল, অনেকগুলো ট্রেজারি বিল ছিল, সেখান থেকে তারা 10 কোটি টাকার ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংকে প্রদান করছে, বাংলাদেশ ব্যাংকে বিক্রয় করতেছে, বলছে আপনি এই ট্রেজারি বিলটা ক্রয় করেন 7 দিনের জন্য, আমাকে 10 কোটি টাকা দেন, 7 দিনের জন্য ক্রয় করেন, আমি 7 দিন পর আপনার থেকে আবার কিনে নিব। তাহলে 7 দিন পর যে আবার কিনে নিব, এইরূপ যদি কোনো চুক্তি হয়, তাকে আমরা বলছি পুনঃক্রয় চুক্তি। এখানে তো বলা আছে পুনঃক্রয় চুক্তি, পুনরায় ক্রয়ের উদ্দেশ্যে যে চুক্তি, পুনরায় ক্রয়ের উদ্দেশ্যে যে চুক্তি, তাকে তাহলে এখানে একটা সুদের হার পাবে, সুদের হার দেওয়া হবে, এই সুদের হারটাকে বলা হচ্ছে কি, রেপো রেট। এই সুদের হারটাকে কি বলা হচ্ছে, রেপো রেট। এখানে যে হারে, যে সুদের হারে এটি
পুনঃক্রয় চুক্তিটা হয়, এটাকে বলা হচ্ছে কি রেপো রেট। আর পুনঃক্রয় চুক্তি যদি একদিন বা তার কম সময়ের জন্য হয় তাকে ওভারনাইট রেপো বলে, আর দীর্ঘ সময়ের জন্য হলে তাকে টার্ম রেপো বলে। তাহলে একদিনের জন্য হলে কি ওভারনাইট রেপো, দীর্ঘ সময়ের জন্য হলে তাকে কি বলা হয় টার্ম রেপো বলা হয়। ঠিক আছে, তাকে কি বলা হয় টার্ম রেপো বলা হয়। ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলা হয় রিপারচেজ এগ্রিমেন্ট। রিপারচেজ এগ্রিমেন্ট। যদি একই কাজটা যদি বাংলাদেশ ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে করে পুনঃক্রয় চুক্তি করে, তখন সেটাকে আমরা বলবো রিভার্স রেপো। এটা আমরা কি বলবো রিভার্স রেপো, উল্টা। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লাগতেছে, বাংলাদেশ ব্যাংক কি করছে এখন এবি ব্যাংকে বিক্রি করে 7 দিন পরে সে আবার কিনে নিবে, সেটাকে আমরা বলছি কি রিভার্স রেপো। আর কোনো কিছু না, উল্টা করলে সেটাকে আমরা কি বলবো রিভার্স রেপো। নরমালি সেটাকে আমরা বলবো রেপো বা রিপারচেজ এগ্রিমেন্ট বা পুনঃক্রয় চুক্তি। আর বাংলাদেশ ব্যাংক যদি করে এই কাজটা কিভাবে অন্যান্য ব্যাংক থেকে নেয়, সেটাকে আমরা বলবো রিভার্স রেপো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলছি কি একদিনের জন্য হলে এটা যে হার হবে সে হারটাকে রেপো রেট বলে, একদিনের জন্য হলে ওভারনাইট রেপো, দীর্ঘদিনের জন্য হলে টার্ম রেপো বলে। আশা করবো ক্লিয়ার। কল মানি, কি কল মানি হচ্ছে আন্তঃব্যাংকিং ঋণের লেনদেনকে কল মানি বলে। এক ব্যাংক যখন অন্য ব্যাংক থেকে ঋণ নিবে, যে হারে ঋণ নিবে ওই হারটাকে বলা হচ্ছে কল মানি। এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নিলে যে হারে নিবে ওই হারটাকে বলা হচ্ছে কি কল মানি রেট। তাহলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক যদি স্বল্প সময়ের জন্য ঋণ নেয় সেটাকে আমরা বলছি কি কল মানি। আর যে হারে ঋণ নিবে এটাকে আমরা বলছি কি কল মানি রেট। যে হারে ঋণ নিবে সেটাকে আমরা বলছি কি কল মানি রেট। আচ্ছা তাহলে দেখো, এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নিলে সেটাকে আমরা বলছি কি কল মানি, অথবা আন্তঃব্যাংকিং ঋণের লেনদেনকে কি বলা হয় কল মানি বলা হয়। আর যে হারে ঋণ নিবে সেটাকে বলা হচ্ছে কি কল মানি রেট। যে হারে আন্তঃব্যাংকিং ঋণের লেনদেন হয় ওই হারটাকে বলা হচ্ছে কল মানি রেট। এটার মেয়াদ 7 দিনের বেশি হয় না। কয় দিনের বেশি হয় না? 7 দিনের বেশি হয় না। ঠিক আছে, এটার মেয়াদ কয় দিনের বেশি হয় না? 7 দিনের বেশি হয় না। তাহলে এখান থেকে ট্রেজারি বিল, আরটা কি আছে আচ্ছা ব্যাংকের স্বীকৃতি, আচ্ছা আমরা দেখি বাণিজ্যিক পত্র। আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে। আচ্ছা এখানে একটা নাই, সেটা আমি বলতেছি দেখো। বাণিজ্যিক পত্র, আমরা জানি বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র মানে কি, বাণিজ্যিক পত্রটা নিয়ে আমি একটু বলতেছি। আমরা জানি অর্থবাজার উপাদানগুলো কি বলছে আমরা, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি, কল মানি, বাণিজ্যিক পত্র, এই চারটা বেশি ইম্পর্টেন্ট। এই চারটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা বাণিজ্যিক পত্রটা বলি। বাণিজ্যিক পত্র হচ্ছে যখন কোনো বৃহৎ কোম্পানি, এখানে ভুলে আসে নাই, আসলে ভুলে পড়ে নাই, যেখানে স্লাইডে আসে নাই, আমি ওইখানে বলছি, মুখে বলেছি। বৃহৎ কোনো কোম্পানি স্বল্প সময়ের জন্য যে পত্রের মাধ্যমে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে কি বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্রের মেয়াদ কাল হচ্ছে 3 মাস থেকে 9 মাস। অর্থাৎ 3 মাস থেকে কয় মাস? 9 মাস। 90 থেকে 270 দিন। 90 থেকে 270 দিন। বাণিজ্যিক পত্র বাট্টায় বিক্রি করা হয়। বাণিজ্যিক পত্র কিসে বিক্রি করা হয়? বাট্টায় বিক্রি করা হয়। আর যে কোম্পানিগুলো বাণিজ্যিক পত্র ইস্যু করে তাকে ব্লু চিপ কোম্পানি বলে। ওই যে বললাম না, বৃহৎ কোম্পানি, বড় ধরনের কোম্পানিগুলোকে আমরা কি বলি? ব্লু চিপ কোম্পানি বলি। আর বড় ধরনের কোম্পানিগুলো যেই শেয়ার ইস্যু করে তাকে আমরা বলি কি? ব্লু চিপ শেয়ার, সবচেয়ে উন্নত মানের শেয়ার। সবচেয়ে উন্নত মানের শেয়ার। তাহলে আমরা কি বলছি, বড় ধরনের কোম্পানি যে পত্রের মাধ্যমে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে বাণিজ্যিক পত্র। এর মেয়াদকাল কত? 3 মাস থেকে 9 মাস, 90 থেকে 270 দিন। আর আমরা বলছি বাণিজ্যিক পত্র ইস্যু করে বাট্টায়। কিসে ইস্যু করে? বাট্টায় ইস্যু করে। যে কোম্পানিগুলো করে সেগুলোকে কি বলা হয়? বৃহৎ কোম্পানি বা ব্লু চিপ কোম্পানি। সবার ক্লিয়ার কিনা বল? সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বল? এই চারটা বেশি ইম্পর্টেন্ট। ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, পুনঃক্রয় চুক্তি, কল মানি, এই চারটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা জানি কি কি আছে। এছাড়াও আমরা জানি ব্যাংকের স্বীকৃতিপত্র একবার দেখে নিবা, মেয়াদ কাল আছে কেন দেওয়া আছে একবার দেখে নিবা, সহজ। ব্যাংকের নিশ্চয়তা পত্র, যেটির মাধ্যমে ব্যাংক নিশ্চয়তা প্রদান করে। ঠিক আছে, ক্রেতার পক্ষ হয়ে বিক্রেতাকে অর্থ পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। ঠিক আছে, একদম সহজ। ক্রেতার পক্ষ হয়ে কাকে? যেই দলিলের মাধ্যমে দেনাদার বা ক্রেতার পক্ষে পাওনাদার বা বিক্রেতাকে ঋণ পরিশোধ বা মূল্য পরিশোধ নিশ্চয়তা প্রদান করে তাকে ব্যাংকের গ্যারান্টি পত্র বলে বা ব্যাংকের নিশ্চয়তা পত্র বলে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে। এগুলো একবার দেখে নিবা। হস্তান্তর যুগ আমার সার্টিফিকেট একবার দেখে নিবা, মোটামুটি ইম্পর্টেন্ট, তেমন বেশি ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, মূলধন বাজার। মূলধন বাজার নিয়ে আমরা শেয়ার বাজার নিয়ে মোটামুটি আলোচনা করছি। আমি শেয়ার বাজার তারপর কিছু গুরুত্বপূর্ণ টার্মস আমি তোমাদেরকে দিয়ে দিব, এগুলো একবার দেখে নিবে তোমরা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু টার্মস আমি তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা একটু দেখে নিও। মূলধন বাজারে কি কি আছে? আচ্ছা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আচ্ছা ভেরি গুড, আশা করবো তোমাদের ক্লিয়ার।
বন্ড, ঋণপত্র এগুলো হচ্ছে মূলধন বাজার। বন্ড, ঋণপত্র, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এগুলো হচ্ছে কি মূলধন বাজার। এগুলো কোন বাজার? মূলধন বাজার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? আমি যেগুলো বলছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে পরীক্ষায় মূলধন বাজার থেকে কোন কোন জায়গাতে আসবে? শেয়ার বাজারের প্রকারভেদ থেকে আসবে। আমরা তো অলরেডি এগুলো আলোচনা করছি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে, এগুলো তোমাদের ম্যানেজমেন্ট আমি খুব সুন্দর করে আলোচনা করছি। শেয়ার বাজার নিয়ে আলোচনা করি, গুরুত্বপূর্ণ কিছু টার্মস নিয়ে আলোচনা করি, কিছু টার্মস নিয়ে আলোচনা করি, সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নেই, তোমাদেরকে আমি দিয়ে দিব। তবে আমি তোমাদের গুরুত্বপূর্ণ শেয়ার বাজার নিয়ে আমরা অলরেডি কোথায় আলোচনা করছি? আমরা ম্যানেজমেন্টে অলরেডি আলোচনা করছি, ওই ক্লাসটা দেখে নিলে চলবে, এনাফ। তোমাদের কোম্পানি সংগঠন এবং শেয়ার বাজার যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা দেখে নিয়ে ৩য় নাকি ৭৪ নম্বর ক্লাস, একদম এনাফ। ৪ নম্বর, মনে ৪ নম্বর ক্লাসে এগুলো পড়াইছি, একদম ভালো ওইখানে শেষ করছি, ঠিক আছে, ওইখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে আমরা দেখতেছি কি মূলধন বাজার আসলে কি কি আছে? আমরা জানি মূলধন বাজার হচ্ছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঠিক আছে, ঋণপত্র ইত্যাদি। আমরা জানি বন্ড হচ্ছে জামানত যুক্ত, আর ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন। ছোট কোম্পানি যখন কোনো দলিলের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলছি বন্ড, যেটা হচ্ছে জামানত যুক্ত, যেটা কি জামানত যুক্ত। আর ঋণপত্র বা ডিবেঞ্চার আসলে আমরা উত্তর দিব কি জামানতবিহীন। ঋণ যেগুলো বৃহৎ কোম্পানি, বৃহৎ কোম্পানি যখন কোনো পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে, তখন তাদেরকে কোনো জামানত রাখতে হয় না, তাদেরকে কোনো জামানত রাখতে হয় না গ্রাহকদের জন্য। গ্রাহকদের জন্য কোনো জামানত রাখতে হয় না। যদি আমি যদি এখন বন্ড বিক্রয় করি, আমি যদি এখন কোনো দলিল পত্র বিক্রয় করি, ঋণের দলিল বিক্রয় করি, আমাকে অবশ্যই কি তার বিপরীতে কি রাখতে হবে? যারা কিনবে তাদের জন্য কি রাখতে হবে? জামানত রাখতে হবে, কারণ আমি নতুন কোম্পানি, ঠিক আছে, না হলে তো কেউ আমার আমার দলিলগুলো কিনবে না। তাহলে বন্ড হচ্ছে তার ছোট কোম্পানি যেগুলো ইস্যু করে, সেগুলোকে আমরা কি বলি? বন্ড বলি। আর বৃহৎ কোম্পানি যেগুলো আসলে যে ঋণের দলিল ইস্যু করে, সেটাকে আমরা বলি কি ডিবেঞ্চার। যেমন বেক্সিমকো, অ্যাসপেয়ার কোম্পানি, ঠিক আছে, বড় বড় কোম্পানিগুলো। তাহলে আমরা আমরা মনে রাখবো কি বন্ড হচ্ছে জামানত যুক্ত, ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন। এই দুটো আমরা মনে রাখবো, পরীক্ষা আসতে পারে। বন্ড কি? আমরা উত্তর লিখবো জামানত যুক্ত ঋণের দলিল। ডিবেঞ্চার কি? আমরা উত্তর দিব জামানতবিহীন ঋণের দলিল। জামানতবিহীন ঋণের দলিল, সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, আমরা জানি মুদ্রা বাজারের ঝুঁকি মূলধন বাজারের চেয়ে তুলনামূলকভাবে কম, স্বাভাবিকভাবে। দীর্ঘমেয়াদী দেওয়ালিত্বের ঝুঁকি বেশি থাকে, দেওয়ালিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে মূলধন বাজার, কারণ সেখানে বিনিয়োগের পরিমাণটা বেশি, ঠিক আছে। মুদ্রা বাজার লেনদেনের খরচ মূলধন বাজারের চেয়ে কম, স্বাভাবিক। এটা হচ্ছে স্বল্প মেয়াদী, ওটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী, ঠিক আছে। আচ্ছা, মূলধন বাজারের উপাদানগুলো কি বলছি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঠিক আছে, বন্ড, ডিবেঞ্চার। আমরা বন্ড নিয়ে তো বিস্তারিত আলোচনা করবো, আমরা আমাদের একটা অধ্যায় আছে আমরা জানি, সেটা হচ্ছে কি বন্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। কোথায়? আমরা জানি বন্ডের প্রকারভেদ। তাহলে তোমাদেরকে বলছি কি শেয়ারের প্রকারভেদ থেকে পরীক্ষা আসবে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার প্রকারভেদ থেকে পরীক্ষা আসবে। আমরা রাইট শেয়ার আমরা এগুলো পড়ছি অলরেডি, যে অনাকাঙ্ক্ষী মূল্যের শেয়ার এগুলো থেকে পরীক্ষা আসবে। দেখো সাধারণ শেয়ার এখানে আছে, আমরা জানি সর্বোত্তম, সবচেয়ে ব্যবহৃত, সবচেয়ে মর্যাদাবান, ভোটার অধিকার আছে, পরিচালনায় অংশগ্রহণের সুযোগ আছে, এগুলো কোন শেয়ার? সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে কি বলা হয়? হাইব্রিড, মিশ্র, সংকর জাতীয় শেয়ার বলা হয়। রিনিউ ইকুইটি মিশ্রণ আছে বিধে এটাকে কি হাইব্রিড, মিশ্র বা সংকর জাতীয় শেয়ার বলা হয়, ঠিক আছে। লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে, সবার প্রথমে কি পায়? লভ্যাংশ পায়। আর সর্বপ্রথম কাদেরকে মুনাফার বা কোম্পানি যে আয় করে তাকে বলা হচ্ছে মুনাফা। আর মুনাফার প্রথম দাবিদার হচ্ছে, আমরা উত্তর দিব ঋণদাতা বা বন্ড হোল্ডার বা ঋণপত্র হোল্ডার, আর যদি বা ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে। আর যদি পরীক্ষায় আসে যে প্রথম লভ্যাংশ কাদেরকে প্রদান করে, আমরা উত্তর দিব প্রথম লভ্যাংশ প্রদান করে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে প্রথম লভ্যাংশ প্রদান করে। আচ্ছা, আচ্ছা, আমরা জানি অগ্রাধিকার শেয়ার মধ্যে কোনো বড় অধিকার নিয়ে পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, এগুলো আমরা অলরেডি পড়ছি। পার্টিসিপেটিং মানে কি? যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার মালিকগণ সাধারণ শেয়ারদের থেকেও কি পাবে? লভ্যাংশ পাবে। অর্থাৎ সাধারণ শেয়ারদের থেকেও লভ্যাংশ মানে তাদের সাথে পার্টিসিপেট করবে, সাধারণ শেয়ার থেকেও লভ্যাংশ হয়, তাকে বলা হচ্ছে পার্টিসিপেটিং। আমরা জানি বিলম্বিত শেয়ার মানে কি? যেটাকে যারা সর্বশেষ সবার শেষে লভ্যাংশ মূলধন ফেরত পায়, এই শেয়ারকে প্রবর্তক, পরিচালক, দায় গ্রাহকদের মধ্যে বন্টন করা হয়, এই ধরনের শেয়ার। বোনাস শেয়ার তো আমরা সবাই জানি লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার দেওয়া হয়, ঠিক আছে, যেখানে লভ্যাংশকে মূলধনে রূপান্তর করা হয় বোনাস শেয়ারের মাধ্যমে। লভ্যাংশকে কি মূলধনে রূপান্তর করা হয়। অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার আমরা বলছি যার, এগুলো আমরা আগে পড়ছি অলরেডি, আঙ্কিক মূল্য থাকে না, পূর্ব হতে নির্দিষ্ট থাকে না, ঠিক আছে, এখানে লিখেই তো আছে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার, নো পারভেল শেয়ার। এটা সম্পদ থেকে দায় বা দেয় শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। এটি বিশেষ ধরনের শেয়ার, এটা উৎপত্তি কোথায়? যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্রে দেখা যায়।
যে শেয়ার শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডাররা ক্রয় করতে পারে তাকে বলা হচ্ছে কি অধিকার শেয়ার বা রাইট শেয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি বন্ডের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়, এটা হচ্ছে ট্রেজারি বন্ড। ঠিক আছে, ট্রেজারি বন্ড সবচেয়ে জনপ্রিয় এবং ঝুঁকিমুক্ত। দেখো বন্ড হচ্ছে কি জামানতযুক্ত। ঠিক আছে। ডিভেঞ্চার, ডিভেঞ্চার হচ্ছে কি জামানত না রেখে কোনো ঋণপত্র ইস্যু করলে তাকে ডিভেঞ্চার বলে। আমরা জানি বৃহৎ কোম্পানিগুলো যেটা ইস্যু করে সেটা হচ্ছে ডিভেঞ্চার, আর ছোট কোম্পানিগুলো যেটা ইস্যু করে সেটা হচ্ছে কি বন্ড, সেটা আমরা বলবো। ছোট কোম্পানি যদি কোনো ঋণপত্র ইস্যু করে সেটাকে আবার ঋণ সংক্রান্ত কোনো পত্র ইস্যু করে সেটাকে আমরা বলবো বন্ড, আর বৃহৎ কোম্পানি বললে আমরা ডিভেঞ্চার বলবো। ঠিক আছে, এগুলো আমি দ্রুত আসছি তোমাদের জন্য। ঠিক আছে। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে আমরা কি বলি, লভ্যাংশ বলি। ঠিক আছে, বা ডিভিডেন্ড বলি। শেয়ার বাজার কত সালে 1773 সালে সুইটিং আয়াতে প্রতিষ্ঠিত হয়। শেয়ার বাজারে কি বলা হয়, আমরা জানি শেয়ার বাজারকে জাতীয় দর্পণ, অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক বলা হয়, ন্যাশনাল মিরর বলা হয়। ঠিক আছে, এগুলো একটু আমরা মনে রাখবো। শেয়ার বাজার তিন প্রকার, আমরা সবাই জানি, প্রাথমিক বাজার, সেকেন্ডারি বাজার, থার্ড বাজার বা ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। ঠিক আছে, যেখানে এখানে কি অতালিকাভুক্ত এবং অনিবন্ধিত কোম্পানিগুলো শেয়ার ক্রয় বিক্রয় হয় কোনটিতে, ওটিসি মার্কেটে বা ওভার দ্য কাউন্টার মার্কেটে। ঠিক আছে। আচ্ছা, এগুলো তো অলরেডি আমরা পড়াইছি। ঠিক আছে, ঢাকা এক্সপ্রেশন কত সালে, 1954 সালে। আমার সাথে মুখোমুখি একটু বলতো, কার্যক্রম শুরু করে 1956 সালে, নামকরণ করা হয় কত সালে, 1964 সালে। ঠিক আছে। সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম, আমরা ডিপোজিটরি মানে কি বলছিলাম, ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণ এবং স্থানান্তর করা কি বলে, ডিপোজিটরি বলা হয়। ইলেকট্রনিক পদ্ধতি ডিপোজিটরি আইন হচ্ছে 1999 ডিপোজিটরি। তাহলে ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার ক্রয় বিক্রয় করা কি বলা হয়, ডিপোজিটরি বলা হয়, বা ইলেকট্রনিক শেয়ার ক্রয় বিক্রয় করাকে ডিপোজিটরি বলা হয়। ঠিক আছে, যে ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণ এবং লেনদেন বা স্থানান্তর করা হয় ওই পদ্ধতিকে আমরা বলি ডিপোজিটরি। এটাকে সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বলা হয়, সিডিএস। সংক্ষেপে কি বলা হয়, সিডিএস বলা হয়, সিডিএস, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম। ঠিক আছে, অটোমেশন পদ্ধতি চালু করা 1998 সালে। ঠিক আছে, চিয়াং স্ট্রাকচার 1995 সালে হয়। এখন আমাকে বলো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, আমি একদম দ্রুত আছি যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আমি আবার বললাম, শেয়ার বাজার প্রকারভেদ থেকে পরীক্ষা আসবে, এটা 100%। এটা ম্যানেজমেন্টও আসতে পারে, ফাইন্যান্সও আসতে পারে। আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, ন্যাশনালও ফাইন্যান্স আসতে পারে, যেহেতু এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে গ্রুপ সাবজেক্ট থেকে মনে হয় 40 নাম্বার, গ্রুপ সাবজেক্ট গুলো থেকে এখানে আসতে পারে, ন্যাশনালে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। আমি এগুলো যেহেতু আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করছি, তোমরা বই থেকে শেষ করবা, বই থেকে বা লেকচার শিট থেকে তোমরা শেষ করে ফেলবা। আমি অলরেডি ম্যানেজমেন্টে পড়াইছি কিন্তু এগুলো একটু দ্রুত যাচ্ছি, তবে বেসিক গুলো একবার একটু দেখাই দিচ্ছি যে এই জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, তোমাদের সুবিধা হয়। আমি টাইমটা নষ্ট করবো, তোমার যেহেতু ফাইন্যান্স ক্লাস নেবো চারটায় চেষ্টা করবো যে সবগুলো বুঝিয়ে দিতে, পরবর্তী যখন তোমাদেরকে রিভিশন ক্লাস বলো, তোমাদের এমসিকিউ সলভ ক্লাস নিব, তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে অনেকগুলো কনসেপ্ট। তবে এখন শুধু মনোযোগ দাও যে এখন আমি যেভাবে যাচ্ছি সেভাবে ঠিক আছে কিনা। হ্যাঁ, আপাতত আমরা আর ইউটা হ্যাঁ, ভেরি গুড। আমরা একজন বলছে এবার দ্রুত যাওয়ার জন্য আমরা এভাবে যাচ্ছি, তুমি জাস্ট মনোযোগ দাও। আমি বলছি তুমি জাস্ট, আমি যেভাবে যাচ্ছি দ্রুত যাচ্ছি, তুমি শুধু মনোযোগটা দাও। আমি তোমাদেরকে অনুরোধ করবো মনোযোগটা ধরে রাখার জন্য। তাহলে আমরা বলছি কি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে, 1995 সালে আমরা জানি যাত্রা শুরু করে, এবং 2004 সালে এটি অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করে। 2004 সালে অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করে। আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো কি কি, আমরা জানি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা জানি বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি অর্থ বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মূলধন বাজার, পুঁজি বাজার বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, এমসিআর, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এগুলো হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংক আমাদের 1971 সালে প্রতিষ্ঠিত হয়, 1972 সালে আসলে মূল কার্যক্রম শুরু করে। ঠিক আছে, কার্যক্রম নিয়ে বাংলাদেশ শুরু হয় বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, বিএসসিসি প্রতিষ্ঠিত 1993 সালে। আমরা জানি এটি এটি 1993 সালে কার্যক্রম শুরু করে, এবং বিএসসিসি নামকরণটা করা হয় 2012 সালে। আগে কি ছিল, এসিসি। পরবর্তী বিএসসিসি করা হয় 2012 সালে। ঠিক আছে,
আর আমরা যদি বলি বিএসিসি, বিএসিসি 1993 সালে সিকিউরিটিজ এক্সচেঞ্জ আইনের, তাহলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ আইন কত সালে? 1993 সালে। এবং আর্থিক প্রতিষ্ঠান আইন কত সালে? 1993 সালে। আর্থিক প্রতিষ্ঠান আইন কত সালে বর্তমানে? 1993। আমরা সেটা মনে রাখবো, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993। আমরা জানি বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, বীমা উন্নয়ন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 2010 সালে। আমরা জানি বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম কি? আইডিআরএ। এটা 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 হয় কত সালে? 2010 সালে। আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি। আমরা জানি বীমা কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়, এবং নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে কি? আইডিআরএ, ইদ্রা বলা হয় সংক্ষেপে, ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি। এটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো একবার দেখেন, এটা দরকার নাই, কেন না বললেও সমস্যা নেই। আচ্ছা, মানি লন্ডারিং কি? আমরা জানি মানি লন্ডারিং হচ্ছে অবৈধভাবে অর্থ উপার্জন, এবং তা আমার খুব ভালো লাগছে তোমরা যে 30 থেকে 35 জন যারা ছিল তারা সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছো, সেটা আমার ভালো লাগতেছে। মানি লন্ডারিং থেকে পরীক্ষা এক নাম্বার আসতে পারে। আমি তোমাকে এই অধ্যায় থেকে কি বলছি, অর্থ বাজারের যে উপাদানগুলো আছে সেখান থেকে পরীক্ষা এক নাম্বার আসবে, কোনো ডাউট ছাড়া। শেয়ার বাজার থেকে পরীক্ষা এক নাম্বার আসতে পারে, শেয়ার বাজারের প্রকারভেদ থেকে। এখানে ম্যানেজমেন্টও আসতে পারে, এটা ফাইন্যান্সও আসতে পারে। ঠিক আছে। এরপরে মানি লন্ডারিং থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। মানি লন্ডারিং থেকেও আসতে, এগুলো থেকে হয়তো 1 নাম্বার 2 নাম্বার আসবে, সবগুলো মিলে হয়তো 3-4টা টপিক থেকে হয়তো 1 নাম্বার অথবা 2 নাম্বার পরীক্ষা আসবে। তবে যে টপিক গুলো বলতেছি সেখান থেকে আর সম্পূর্ণ সবচেয়ে বেশি ভালো। আর তোমাদেরকে আমি বলছি, তোমাদের সবচেয়ে ভালো হয় আমার ক্লাসের পাশাপাশি আমার ফাইন্যান্স মেসেঞ্জার যদি বইটা থাকে, আমি অবশ্যই 100% তোমার জন্য, তুমি ফাইন্যান্স, আমি এটা বলতে পারো তোমাকে 15 নাম্বার কেউ আটকাইতে পারবে না, ভুল আটকাইতে পারবে, এবং খুব কম সময় তুমি দেখাইতে পারবে, একদম সব গোছানো আছে বইয়ে। আচ্ছা, এবার তোমাদেরকে যদি বলি, কারণ একসাথে তোমরা শেষ করে ফেলতে পারবা, বইটা শেষ করলে কাজ শেষ, ক্লাস করা প্লাস বই একদম আরামসে শেষ হয়ে যাবে। ঠিক আছে। এবার একটু মনোযোগ দাও। মানি লন্ডারিং কি আসলে? আমরা জানি অবৈধভাবে অর্থ উপার্জন করা এবং তা স্থানান্তর করাকে মানি লন্ডারিং বলে। ধরো কেউ চুরি, ডাকাতি, সন্ত্রাসী করে একটা অর্থ উপার্জন করলো, সেটা স্থানান্তর করাকে, অর্থ উপার্জন এবং এই স্থানান্তর করাটাকে বলা হচ্ছে মানি লন্ডারিং। এটা কতভাবে হয়? 3 ভাবে। মানি লন্ডারিং কতভাবে হয়? আর মানি লন্ডারিং আইনটা একটু বড় রাখি। মানি লন্ডারিং আইন হচ্ছে বর্তমানে হচ্ছে 2012। বর্তমান আইন কত? 2012। আচ্ছা, অবৈধভাবে অর্থ উপার্জন এবং তার স্থানান্তর করাকে কি বলা হয়? মানি লন্ডারিং বলা হয়। বর্তমান আইন কত? বর্তমান 2012 সালে মানি লন্ডারিং আইন আছে। মানি লন্ডারিং ধাপ কয়টি? 3টি। একটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। আসে এবার খুব সহজে প্লেসমেন্ট একটু বলি। প্লেসমেন্ট হচ্ছে, আমি ধরো চুরি, ধরো কি, আমি না কি, ধরো কি একজন চুরি ডাকাতি করার পরে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে দিছে, তার ব্যাংক অ্যাকাউন্টে চুরি ডাকাতি সন্ত্রাসী করে টাকা নিয়ে তার ব্যাংকে অ্যাকাউন্টে রাখছে, এটাকে আমরা বলছি কি? প্লেসমেন্ট। এটাকে আমরা কি বলছি? প্লেসমেন্ট। তাহলে অবৈধভাবে অর্থ উপার্জন করে সেটা কোনো একটা জায়গায় রাখা, কোনো একটা ব্যাংক হিসেবে রাখা, সেটাকে আমরা বলতেছি কি? প্লেসমেন্ট। এবার প্লেসমেন্ট কিন্তু অর্থ, হ্যাঁ, একটা একটা ব্যাংক হিসাব থেকে, ওর ব্যাংক একটা ব্যাংক হিসাব থেকে তার ভাই বোন, ঠিক আছে, ভাই বোন থেকে শুরু করে 14 গোষ্ঠীর ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, যাতে সন্দেহ করতে না পারে। ঠিক আছে, বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া টাকাটা। তাহলে এই থেকে আমরা বলছি লেয়ারিং, অর্থাৎ ধাপে ধাপে বিভিন্ন জায়গায় টাকাটা প্রেরণ করা, এটাকে বলছে লেয়ারিং। ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে কি? ইন্টিগ্রেশন, অর্থাৎ অবৈধ টাকা এগুলো এমন ভাবে ব্যবহার করা যে যেটা মনে হবে এটা বৈধ টাকা। ধরো অবৈধ টাকা দিয়ে তোমার কাছ থেকে কেউ একজন একটা বাড়ি কিনে নিছে, সে তার অবৈধ টাকা দিয়ে তোমার কাছ থেকে বাড়ি কিনে নিয়েছে, তাহলে দেখো টাকাটা বৈধ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে তোমার বাড়ি তো আর অবৈধ না, এটা তোমার নিজস্ব বাড়ি, তুমি বিক্রয় করে টাকাটা পাইছো, তার মানে টাকাটা আর অবৈধ নাই। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ লেয়ারিং কিন্তু অর্থ এমন ভাবে ব্যবহার করা যাতে মনে হবে এটা বৈধ টাকা, এটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। তাহলে দেখো, যখন অর্থ উপার্জিত অর্থ প্রথমবারের মতো কোনো একটা ব্যবস্থায় রাখে, যেমন যেমন দেখো একটি ব্যাংক হিসেবে জমা রাখে, কোন একটা হিসেবে জমা রাখে, সেটাকে আমরা বলছি কি? প্লেসমেন্ট। এবার লেয়ারিং, প্লেসমেন্ট কিন্তু অর্থ পর্যায়িতকরণ, বিভিন্ন লেনদেনের মধ্যে বিভিন্ন স্থানে সরানো, যেমন ব্যাংক ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, এটাকে বলা হচ্ছে লেয়ারিং। আর লেয়ারিং কিন্তু অর্থ এমন ভাবে ব্যবহার করা যেমন যেটা যাতে মনে হবে এটা বৈধ পন্থায় উপার্জিত, যেমন বাড়ি ক্রয় করা, শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয় করা, এটাকে বলা হচ্ছে কি? ইন্টিগ্রেশন। এটা মনে হবে বৈধ, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। সবার 100% ক্লিয়ার কিনা বল? সবার 100% ক্লিয়ার কিনা বলো আমাকে? 100% সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আমার বইটা যদি তোমরা নিতে চাও, আমার তো দুইটা বই আছে, একটা ফাইন্যান্স মেসেজ, একটা বিজনেস মেসেজ। আমি আবার বলছি এটা
দুইটা বই আসলে আমি যারা নিচ্ছে তারাই জানে আসলে কতটা গোছানো। তোমরা যদি নিতে চাও খুব অল্প সংখ্যক বই আছে এখন, তোমরা আমাকে যদি মেসেঞ্জারে নক দাও, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো যে কুরিয়ার তুমি কিভাবে নিবা। তুমি আজকে দিলে তুমি একদিন পরে তুমি পেয়ে যাও, ঠিক আছে, একদিন পরে তোমার হাতে বইটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? এতটুকু এটা সবার 100% ক্লিয়ার কিনা বলো? মানি লন্ডারিং সবার 100% ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার সবার? তাহলে আমরা বলছি, আচ্ছা, আমরা আমরা বলতেছি কি, প্রথম অবৈধভাবে প্রথমবারের মতো টাকা জমা করে তোর একটা ব্যাংক হিসেবে রাখলাম, সেটা হচ্ছে কি প্লেসমেন্ট। প্লেসমেন্ট কিন্তু অর্থ আমি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, এটাকে বলছে লেয়ারিং। বুঝে যাচ্ছে কিনা লেয়ারিং মানে কি? এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া, এটাই তো লেয়ারিং। আমরা লেয়ার বলতে কি বুঝি? বিভিন্ন স্তর, ঠিক আছে। লেয়ারিং কিন্তু অর্থ এমন ভাবে ব্যবহার করা, কোনো একটা বাড়ি কিনে নেওয়া, গাড়ি কিনে নেওয়া, যাতে সেটা মনে হবে বৈধ টাকা, সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটা একটু মনে রাখলে চলবে আমাদের, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। এবার এখান থেকে একটা সালগুলো ইম্পর্টেন্ট, সালগুলো ইম্পর্টেন্ট। আমি আবার হচ্ছে বিভিন্ন সালগুলো ইম্পর্টেন্ট। চুক্তি আইন 1872, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947, আমার সাথে বলো, সিকিউরিটিজ এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969, বাংলাদেশ ব্যাংক আইন 1972, ব্যাংক কোম্পানি আইন 1991, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, আমার সাথে বলো, কোম্পানি আইন 1994, ডিপোজিটরি আইন 1999, সমবায় আইন 2001, ঋণ অর্থ অর্থ ঋণ আদালত আইন 2003, এমসিআর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006, অর্থাৎ ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন 2006, বিমা আইন 2010, আর মানি লন্ডারিং আইন 2012। এই সালগুলো একটু ইম্পর্টেন্ট। তাহলে চুক্তি আইন, আমার সাথে বলো আবার, চুক্তি আইন 1872, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947, মুখে মুখে বলে যাও, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ 1969, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, এটা মনে এখানে কি আসে নাই? আর্থিক প্রতিষ্ঠান আসছে 1993, ব্যাংক কোম্পানি 1991, বাংলাদেশ ব্যাংক আইন 1972, কোম্পানি 1994, ডিপোজিটরি আইন 1999, সমবায় আইন 2001, অর্থ ঋণ আদালত আইন 2003, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন 2006, বিমা আইন 2010, মানি লন্ডারিং আইন 2012। আশা করবো তোমাদের ক্লিয়ার। আচ্ছা, কোনটা, যেমন ব্যাংক, নন ব্যাংক, মুদ্রা বাজার, এগুলো নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। বিমা নিয়ন্ত্রণ সংস্থা কে? আইডিআরএ। শেয়ার বাজার, মূলধন বাজার, স্টক ডিলার, স্টক ব্রোকার, বিনিয়োগ ব্যাংক, ক্রেডিট রেটিং সংস্থা, এগুলো নিয়ন্ত্রণ করে কে? বিএসইসি, ঠিক আছে। ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান এমসিআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সমবায় অধিদপ্তর মন্ত্রণালয়, অধীনস্থ মন্ত্রণালয় হচ্ছে এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এগুলো একবার দেখে নিবা, মোটামুটি ইম্পর্টেন্ট, একবার দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, এবার আমরা যেগুলো পড়ছি এগুলো তোমরা যেমন এখানে সবগুলো আছে, আবার একটু সংক্ষেপে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এগুলো একবার দেখে নিবা। যেমন ফাইন্যান্স শব্দটি কোন শব্দ থেকে আসছে, অর্থায়ন কখন স্বীকৃতি লাভ করে, ঊনবিংশ শেষের দিকে, কার অবদান, থমাস এল গ্রিন, ঠিক আছে। প্রধান কাজকে অর্থ বা তহবিল সংগ্রহ করা, প্রধান লক্ষ্য কয়টি? দুইটি। সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝানো? বাজারে মূল্য বৃদ্ধি করা। একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি? সম্পদ সর্বাধিকরণ। এই প্রথম অধ্যায়ের এই চারটা আবারও দিয়ে সংক্ষেপে দেওয়া আছে এখানে, ঠিক আছে। একদম খুব সহজে এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ গুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে একটু দেখে নিবা। সম্পত্তি প্রয়োজনীয় আয়ের হারের সাথে সিস্টেমেটিক ঝুঁকি বা বাদ ঝুঁকি সম্পর্ক দেখানো হয় কোনটি? সিএপি এর মাধ্যমে। তারপর ফুটফুলিতি ক্যাবেজ করে হ্যারি মার্কুইস, অর্থায়নে আধুনিক যাত্রা 1950-60, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি, ঠিক আছে। একবার দেখে নিবা এখান থেকে, ঠিক আছে। অর্থের সমমূল্য, আমরা অর্থের সমমূল্য নিয়ে একটু আলোচনা করবো, একটু মনোযোগ দাও। আমরা আমরা আশা করি তোমাদের আমরা সবাইকে পাবো। আমরা আর হয়তো বেশি সময় নেই আসলে, আমরা তোমাদের সবাইকে পাবো আশা করি। আমরা আর আছি 20 মিনিট মতো, তো তোমরা একটু থাকবা। আমি আর দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, অর্থের সমমূল্য এবং আর্থিক বাজারে, সরি, আমরা 74 অধ্যায় নিয়ে আলোচনা করবো, আর্থিক বিশ্লেষণ, ঠিক আছে। এই দুইটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা একটু আমার সাথে থাকবা আশা করি। তোমরা যারা আছো তোমরা থাকবা। আমি আবার হচ্ছে তোমাদের 15 পাইতে হবে রাজশাহীতে, আমার কথা হচ্ছে এটা, রাজশাহীতে 15 পাইতে হবে, ভালো একটা রেজাল্ট তোমাকে নিয়ে আসতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। আচ্ছা, আমার দুইটা সাবজেক্টে আমি চাই আমার দুইটা সাবজেক্ট তোমরা 40 পাও, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সে, ঠিক আছে। দুইটা সাবজেক্ট যাতে 40-40 থাকে।
আমাদের সময়ের সাথে তো সময়ের সাথে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন। আচ্ছা আমরা এটা একটু আমরা এটা আমরা পরবর্তী শেষ করে দেন আমরা এটা দেখবো সংক্ষিপ্তটা। আমরা অর্থের সমমূল্যটা দেখি, শুরু থেকে অর্থের সমমূল্যটা এখান থেকে দেখি, ধারণাটা দেখি, দেন আমরা পরবর্তীতে ওই চার্টে যাবো, আমরা চার্টটাতে আমরা পরে যাচ্ছি। অর্থের সমমূল্য কি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে অর্থের সমমূল্য। আমরা জানি সময়ের সাথে অর্থের মূল্য কি হয়, অর্থের মূল্যটা কি পায় আসলে, অর্থের যে আলটিমেট ভ্যালু সেটা হ্রাস পায়, আর দ্রব্যের মূল্য কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি সময়ের সাথে সাথে অর্থের যে আলটিমেট ভ্যালু সেটা কি পায়, হ্রাস পায়, আর দ্রব্যের মূল্য কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো আগে 100 টাকা দিয়ে যেটা কিনতে পারতা, এখন 200 টাকা দিয়ে সেটা কিনতে পারতেছ না। তার মানে কি সময়ের সাথে অর্থের যে ক্রয় ক্ষমতা সেটা কমে যাচ্ছে। অর্থের ক্রয় ক্ষমতা বলতে অর্থের মূল্য বুঝাচ্ছে, সেটা কমে যাচ্ছে, আর দ্রব্যের মূল্যটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর যেই কারণে অর্থের সমমূল্যটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি অর্থের সমমূল্য কেন গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে বলবো, একদম একদম সংক্ষেপে বলবো অর্থের সমমূল্যটা কেন আমাদের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকের 100 টাকা, ধরো 100 টাকা তুমি যদি কোনো কাজ না করে, কোনো কিছু না করে 100 টাকা যদি তুমি ব্যাংকে জমায় রাখো, ব্যাংকে রেখে দাও, তাহলে 1 বছর পর তোমাকে দিচ্ছে ধরো 105 টাকা। কোনো কোনো কিছু করতেছ না, তুমি ব্যাংকে দিয়ে দিচ্ছ 105 টাকা। তার মানে আজকের 100 টাকা 1 বছর পর আসলে 105 টাকা। কোনো কিছু না করে তুমি 100 টাকা 105 টাকা পাচ্ছ। আজকে 100 টাকা 1 বছর পর সেটা মূল্য কত, 105 টাকা। এখন তুমি কোন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, দেখো তুমি কিন্তু কোনো কিছু না করে 105 টাকা পাচ্ছ। আলটিমেটলি আজকে 100 টাকা 1 বছর পরে এটা মূল্য, আজকের 100 টাকা 1 বছরের পরের মূল্য কত, 105 টাকা। আলটিমেটলি তোমাকে এটাই চিন্তা করতে হবে। এখন তুমি একটা কোনো জায়গায় বিনিয়োগ করছো, বিনিয়োগ থেকে তোমাকে দিছে 103 টাকা, 100 কত টাকা, 3 টাকা। তোমাকে খালি চোখে তোমার মনে হবে তোমার 3 টাকা লাভ, কিন্তু আসলে তোমার 3 টাকা লাভ না, 2 টাকা আরো ক্ষতি, 2 টাকা আরো ক্ষতি। তুমি যে বিনিয়োগ করছো, বিনিয়োগ করে যে এত কষ্ট করছো, বিনিয়োগ করে অন্যান্য যে কষ্ট করার পরেও তুমি পাইছো 103 টাকা, অথচ তুমি কোনো কিছু না করে যদি ব্যাংকে রেখে দিই তুমি পাইতো কত, 105 টাকা। তার মানে কি আজকে 100 টাকা 1 বছর পরে সমান মূল্য কত, 105 টাকা। তুমি যদি এখানে 103 টাকা না পাই 110 টাকা পাইতে, তখন তোমার কয় টাকা, আলটিমেটলি তোমার লাভ হইতো কত টাকা, 5 টাকা। আলটিমেটলি তোমার বিনিয়োগ থেকে লাভ হইতো কত টাকা, 5 টাকা। কারণ আজকের 100 টাকা 1 বছর পরে 105 টাকা মূল্য বহন করে। তাহলে 1 বছর পরে যদি তুমি আজকে 100 টাকা বিনিয়োগ করো, যদি 1 বছর পরে 110 টাকা পাও, তাহলে তুমি আলটিমেট তোমার লাভ হচ্ছে কত টাকা, 5 টাকা। এই দেখো এই জায়গাটা চিন্তা করার জন্য এই অর্থের সমমূল্যটা দেওয়া আছে। এটি আসলে অর্থের সমমূল্যের মূল মূল বক্তব্য। ঠিক আছে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে অর্থের মূল্য। তুমি যদি অর্থের সমমূল্য হিসেব না করো, ওই তোমার খালি চোখে 3 টাকা মনে হয় তোমার লাভ হচ্ছে 3 টাকা, কিন্তু আলটিমেটলি লাভ না। কারণ টাকার মূল্য তো কমে গেছে, টাকার মূল্য তো কমে গেছে, তোমাকে সেটা বুঝতে হবে। টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। আসল বিষয়টা যে জায়গায় যদি আমরা অর্থের সমমূল্যটা আমরা হিসাব না করে ইনভেস্টমেন্ট করি বা কোনো কিছু করি, তাহলে আলটিমেটলি আমরা সত্যিকার অর্থে লাভবান হব না। তাই আমাদের জন্য অর্থের সমমূল্যটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে কি আজকে আজকে 10 টাকা 1 বছর পর 10 টাকা সমান মূল্য, মূল্য সমান নয়, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনটাকে বলা হচ্ছে কি অর্থের সমমূল্য। আচ্ছা, বর্তমান প্রাপ্ত অর্থ সবসময় ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। কেউ যদি তোমাকে বলো আজকে তোমাকে 10 লক্ষ টাকা দিবে, আর কেউ আবার যদি বলা হয় তোমাকে 5 বছর পর 10 লক্ষ টাকা দিবে, তোমাকে যদি তুমি কোনটা নিবে, আজকে 10 লক্ষ টাকা নিবে নাকি 5 বছর পরে? পাগলও তো বললো আমি আজকে নিব, কারণ আজকের 10 লক্ষ টাকা বাইরে তুমি বিনিয়োগ করে তুমি 10 বছর পর সেটা অনেক টাকা হবে। তাহলে ভবিষ্যতের টাকা চেয়ে আজকের টাকা অবশ্যই বেশি মূল্যবান, স্বাভাবিক। কারণ সময়ের সাথে সাথে অর্থের মূল্য কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আর টাকা তুমি জমা রাখো ব্যাংকে, জমা রাখো, এটা 10 বছর 10 লক্ষ টাকা 10 বছর পরে গিয়ে হয়ে যাবে 10 বছর পরে গিয়ে ওই 10 লক্ষ টাকা হয়ে যাবে তোমার 18 19 20 লক্ষ টাকা। ব্যাংকে জমা রাখলে ওই পরিমাণ টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সময়ের সাথে সাথে অর্থের মূল্য কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে সবসময় কি বর্তমান অর্থ সবসময় কি বেশি মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ, বর্তমান প্রাপ্ত নগদ অর্থ ভবিষ্যতে একই পরিমাণ নগদ অর্থের চেয়ে বেশি পছন্দনীয়, এটাকে কি বলা হয়, অর্থের সময় পছন্দ তত্ত্ব বলা হয়। অর্থের সময় পছন্দ তত্ত্ব বলা হয়। দেখো অর্থের সময় পছন্দের কারণগুলো কি, অনিশ্চয়তা, ভোগ, অগ্রাধিকার, ভবিষ্যতে অনিশ্চয়তা, ভবিষ্যতে ভোগ নাও করতে পারো, বর্তমান পাইলে তুমি বিনিয়োগ করতে পারো, মুদ্রাস্ফীতি অর্থাৎ আহ অর্থের অর্থের মূল্য কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হবে নাকি, টাকার পরিমাণ বেড়ে যাওয়া, অর্থের মূল্য কমে যাওয়া। ঠিক আছে, আহ সুযোগ ব্যয় ইত্যাদি কারণ তুমি কি অর্থের বর্তমান মূল্যটা তুমি বেশি গুরুত্ব দিবা, সেটা এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা দেখি, আমরা আচ্ছা এগুলো একটু দেখে নিবা।
অর্থের সমমূল্য একটু যেগুলো বলছে অনিশ্চয়তা, ভোগ, মুদ্রাস্ফীতি, এগুলো হচ্ছে বিনিয়োগের সুযোগ পাচ্ছ তুমি, এগুলো একটু দেখে নিবা। অর্থের সমমূল্যের নির্ধারণ, নির্ধারণ মানে কি? ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে বলতেছি। নির্ধারণ মানে কি? নির্ধারণ মানে হচ্ছে যেই উপাদানগুলো অর্থের সমমূল্যকে প্রভাবিত করে তাদেরকে বলা হচ্ছে নির্ধারণ। যেগুলোর ফলে অর্থের সমমূল্য কি হয়? প্রভাবিত হয়, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কমে এবং বাড়ে, তাকে আমরা বলছি কি? নির্ধারণ। যেমন সুদের হারের কারণে অর্থের সমমূল্য পরিবর্তন হতে পারে, ঠিক আছে, বছর মেয়াদ কালের কারণে হইতে পারে, চক্রবৃদ্ধির কারণে হতে পারে। তাহলে মেয়াদ কাল, বছর, চক্রবৃদ্ধি, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে কি? অর্থের সমমূল্যের নির্ধারক। সুদের হার, তারপর ঠিক আছে, এরপর যে সময় বা মেয়াদ কাল, ঠিক আছে, এরপর যদি আমরা দেখি সুদের প্রকৃতি, চক্রবৃদ্ধির সংখ্যা, মুদ্রাস্ফীতির হার, এগুলো হচ্ছে কি? অর্থের সমমূল্যের নির্ধারক। এগুলো হচ্ছে অর্থের সমমূল্যের নির্ধারক। এবার আমি তোমাকে দেখাচ্ছি এই নির্ধারকগুলো আমরা কিভাবে চিন্তা করবো। আচ্ছা দেখো, নির্ধারকগুলোর সাথে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের যে সম্পর্ক, এটা ওখানে দেওয়া আছে, আমি ওখানে দেখাচ্ছি না, আমার সাথে মুখোমুখি আলোচনা করি। ধরো ধরো আমি যদি বলি মেয়াদকাল, মেয়াদকাল, সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদকাল, সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের ভবিষ্যতের মূল্যের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে আর বর্তমান মূল্য কিভাবে হ্রাস পাবে। যেমন ধরো 100 টাকা তুমি জমা রাখছো, 10% সুদে 1 বছর পরে তুমি কত পাবে? 110 টাকা। 100 টাকা জমা রাখছো, 10% সুদে 1 বছর পরে কত পাবে? 110 টাকা। এখন যদি এটা 20% হয়, এটা আরো বাড়বে। এটা যদি 2 বছর হয়, এটা আরো বাড়বে। চক্রবৃদ্ধি হলে আরো বাড়বে। তার মানে হচ্ছে কি? অর্থের তার মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, সুদের হার, মেয়াদকাল বৃদ্ধি পেলে, অর্থাৎ নির্ধারকগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য কিভাবে বৃদ্ধি পাবে আর বর্তমান মূল্য কিভাবে হ্রাস পাবে। বর্তমান মূল্য কিভাবে হ্রাস পাবে? তাহলে আমার সাথে বলো, পরীক্ষা আসতে পারে, আমার সাথে মুখে মুখে বলে যাও। সুদের হার, মেয়াদকাল, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, বর্তমান মূল্য হ্রাস পাবে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের সাথে ধনাত্মক বা সমমুখী সম্পর্ক, বর্তমান মূল্যের সাথে ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক। এই জায়গাটা মনে রাখলাম, এতটুকু মনে রাখবে, তুমি পরীক্ষা পারবা, পরীক্ষা এটাই আসবে। তাহলে অর্থের তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা, সুদের হার, মেয়াদকাল যত বাড়বে ভবিষ্যৎ মূল্যটা তত বাড়বে আর বর্তমান মূল্য তত হ্রাস পাবে। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদকাল, সুদের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী, আর ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কটা কি? ধনাত্মক বা সমমুখী। সবার এই এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা বলো? আমরা 8:20, আসলে বেশিরভাগ ক্ষেত্রে নামাজ 8:30 থেকে আমরা 8:20 ছেড়ে দিব তোমাদেরকে, ঠিক আছে। আর যাদের নামাজ একটু আর্লি, ওরা চলে যাবা, সমস্যা নেই, তোমরা পরে আবার ক্লাসটা করে নিও। সবার এতটুকু আমি এখন যেটা বলছি সবার 100% ক্লিয়ার কিনা বলো? সবার 100% ক্লিয়ার কিনা বলো? সবার 100% ক্লিয়ার কিনা বলো? এরপর আমরা আলোচনা যাবো। সবার 100% ক্লিয়ার কিনা বলো? একদম সবাই, তোমরা যারা ক্লাস করতেছো সবাই বলো। আমি একটু দ্রুত যাচ্ছি, আমি আবার বলছি আমি দ্রুত যাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, ইসফাত বলতেছে আরেকবার। দেখো আমরা বলতেছি আজকে যদি তুমি 100 টাকা জমা রাখো 1 বছর পরে, আজকে যদি তুমি কত টাকা জমা রাখো? আচ্ছা, আজকে যদি তুমি 100 টাকা জমা রাখো 1 বছর পর, 1 বছর পর 10% সুদে কত টাকা পাবে? 110 টাকা পাবে, ঠিক আছে। তা আমরা বলছিলাম যদি 1 বছর জায়গায় 2 বছর হয় তাহলে 110 টাকার চেয়ে বেশি হবে। 10% জায়গায় যদি 20% হয় তাহলে 110 টাকার চেয়ে আরো বেশি হবে, ঠিক আছে। তাহলে দেখো সুদের হার, মেয়াদ কাল, যদি চক্রবৃদ্ধিও বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্যটা কিভাবে বৃদ্ধি পাবে? ভবিষ্যৎ মূল্যটা কিভাবে বৃদ্ধি পাবে? আর এগুলো যত বৃদ্ধি হয় বর্তমান মূল্যটা কিভাবে, যদি আমি বর্তমান মূল্য নির্ণয় করি তাহলে বর্তমান মূল্য কিভাবে আরো হ্রাস পাবে, বর্তমান মূল্য আরো কিভাবে হ্রাস পাবে। তাহলে আমরা ধরে নিব চক্রবৃদ্ধির সংখ্যা, সুদের হার আর তার মেয়াদ কাল, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমরা উত্তর দিব ভবিষ্যৎ মূল্য কিভাবে বৃদ্ধি পাবে। এগুলো বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্যটা কিভাবে বৃদ্ধি পাবে, আর আর এগুলো বৃদ্ধি পেলে বর্তমান মূল্যটা কিভাবে হ্রাস পাবে, আমরা সেটা মনে রাখবো। অর্থাৎ অর্থাৎ সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদ কালের সাথে
বর্তমান মূল্যের সম্পর্কটা ঋণাত্মক বা বিপরীতমুখী, আর ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কটা ধনাত্মক বা সমমুখী। আশা করব ক্লিয়ার। এখন এখন ক্লিয়ার কিনা বলো, এখন ক্লিয়ার কিনা বলো। এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এখান থেকে মুদ্রাস্ফীতিও একই কথা, ঠিক আছে। কিন্তু আমরা আমরা মুদ্রাস্ফীতি বলতে কি সুদের হার, অর্থের পরিমাণ, এগুলো বৃদ্ধি পাওয়া আর কি। এখানে আসলে স্পেসিফিক ভাবে এই তিনটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। আমি যেগুলো বলছি, আমি বলছি যেগুলো বলছি এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। ওইটা মনে রাখলে চলবে, ঠিক আছে। যে তিনটা তোমাকে বলছি এই তিনটা একটু মনে রাখিও। আচ্ছা, অর্থের সমমূল্য, আমরা যে অর্থের সমমূল্যকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থের বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। অর্থের বর্তমান মূল্য এবং একটা ভবিষ্যৎ মূল্য। অর্থের বর্তমান মূল্য কি? অর্থের বর্তমান মূল্য আসলে কি? ভবিষ্যতে প্রাপ্য অর্থে আজকের মূল্য নির্ধারণ করা কি বলা হচ্ছে অর্থের বর্তমান মূল্য। ভবিষ্যতে তোমার 1 বছর পর তোমার 110 টাকা প্রয়োজন, 1 বছর পর তোমার কত টাকা প্রয়োজন? 110 টাকা। সেটা তুমি আজকের মূল্য নির্ধারণ করাকে বলা হচ্ছে 1 বছর পর। আর যদি সুদের হার যদি 10% হয়, সুদের হার কত পার্সেন্ট? 10% হয়, তাহলে 110 টাকার আজকের মূল্য কত? 100 টাকা। 110 টাকা কি? তাহলে ভবিষ্যতে প্রাপ্য বা প্রয়োজনীয় অর্থের আজকের মূল্য নির্ধারণ করাকে বলা হচ্ছে কি অর্থের বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যতে প্রাপ্য বা প্রয়োজনীয় অর্থের আজকের মূল্য নির্ধারণ করাকে বলা হচ্ছে কি অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্য। তোমরা বাকিরা আমরা আমরা বলছি ঋতুষ দাস এবং ইসফাত আলিফ, তোমাদের ক্লিয়ার কিনা বলো, তোমাদের দুজনে ক্লিয়ার কিনা বলো। আমরা দেখছি আলিফ বলছে ক্লিয়ার। তাহলে দেখো, ভবিষ্যতে প্রাপ্য বা প্রাপ্য অর্থে আজকের মূল্য নির্ধারণ করাকে বলা হচ্ছে কি আজকের মূল্য নির্ধারণ অর্থে বর্তমান। এটি কোন ধরনের প্রক্রিয়া? এটি একটি বাট্টাকরণ প্রক্রিয়া। কেন বাট্টাকরণ প্রক্রিয়া? কারণ দেখো, 110 টাকার আমরা এখানে বলছি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আসলে বাট্টা হয়ে আমরা এটা নির্ধারণ করতেছি। কমে, বাট্টা মানে কি কমে, হ্রাস পেয়ে, ওইখানে কি বলা হয়? বাট্টাকরণ পদ্ধতি বলা হয়। তাহলে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করাটাকে বলা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। এটাকে বলা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি, বা নির্ণয় করাকে বলা হচ্ছে বাট্টাকরণ বা ডিসকাউন্টিং পদ্ধতি। বাট্টাকরণ বা ডিসকাউন্টিং পদ্ধতি বলা হয়। বাট্টাকরণ বা ডিসকাউন্টিং পদ্ধতি বলা হয়। তাহলে অর্থের বর্তমান মূল্য কি বলা হয়? বাট্টাকরণ বা ডিসকাউন্টিং পদ্ধতি বলা হয়, ঠিক আছে। এই যে এখানে যদি 2 বছর হয়, এখানে যদি 20%, এখানে যদি 20% হয়, ঠিক আছে, এটা আরো কমে যাবে। এটা কি আরো কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য মানে কি? আজকে তুমি যেটা ধরো, তুমি আজকে 100 টাকা জমা রাখছো, 1 বছর পর তুমি যে টাকা 110 টাকা পাবে, এই 110 টাকাটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। 10% সুদের হারে 1 বছর পরে তুমি 110 টাকা পাবে। তাহলে আজকে যদি কোনো একটা ব্যাংক বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তুমি নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করো, নির্দিষ্ট সময় পর যেই পরিমাণ টাকা তুমি পাবা এটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। যেই পরিমাণ টাকা তুমি পাবা সেটাকে বলা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। দেখো, ভবিষ্যৎ মূল্য হচ্ছে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে বৃদ্ধি পায়। 10% একটা নির্দিষ্ট পার্সেন্টেজে চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পায়। নির্দিষ্ট পার্সেন্টেজে চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পায় বিধায় এটাকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। এটাকে কি বলা হয়? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বা কম্পাউন্ডিং পদ্ধতি বলা হয়। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং পদ্ধতি বলা হয়। আর ভবিষ্যৎ মূল্যের ধারণাকে প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু বলা হয়। ভবিষ্যৎ মূল্যের ধারণাকে কি বলা হয়? প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু বলা হয়, সেটা আমরা মনে রাখবো। আর নির্ণয় করার পদ্ধতি কি বলা হয়? নির্দিষ্ট একটা পার্সেন্টেজে চক্র আকারে বৃদ্ধি পায় বিধায়, প্রতি বছর চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পায় বিধায় এটাকে চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং পদ্ধতি বলা হয়, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। সময় রেখা। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যকে যদি রেখাচিত্রের মধ্যে প্রকাশ করা হয় তখন তাকে সময় রেখা বলা হয়। যদি একটা এরকম রেখার মাধ্যমে 0 থেকে কত বছর দিয়ে রেখার মাধ্যমে দেখা হয় তখন সেটাকে আমরা বলছি সময় রেখা। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যকে রেখার মাধ্যমে দেখানো। অসম বা মিশ্র নগদ প্রবাহ, এটা আমরা সবাই জানি। অসম বা মিশ্র নগদ প্রবাহ মানে কি? যখন নগদ প্রবাহটা কি হবে না, সমান থাকবে না। ধরো তুমি বিনিয়োগ করছো কোনো একটা ব্যাংকে, তুমি অর্থ রাখতেছো, প্রথম বছর 500 টাকা, দ্বিতীয় বছর 1000 টাকা, তৃতীয় বছর 2000 টাকা, চতুর্থ বছর 5000 টাকা। এইভাবে যদি অসমান ভাবে টাকা রাখো সেটাকে আমরা বলছি অসম নগদ প্রবাহ। আর তুমি কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, সেই তোমাকে প্রথম বছর টাকা দিচ্ছে, বিনিয়োগকৃত অর্থ থেকে প্রথম বছর দিচ্ছে 1000 টাকা, দ্বিতীয় বছর দিয়ে 3000 টাকা, তৃতীয় বছর দিয়ে 5000 টাকা, ঠিক আছে। সেটাকে আমরা বলছি অসম নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহ। যখন নগদ প্রবাহ গুলো সমান থাকবে না তখন সেটাকে বলা হচ্ছে অসম নগদ প্রবাহ, ঠিক আছে। এটা বর্তমান মূল্য হইতে পারে, ভবিষ্যৎ মূল্য হইতে পারে, ঠিক আছে। বর্তমান মূল্য আমরা নির্ণয় করতে পারি, ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা মনে করবো নগদ প্রবাহ পরিমাণগুলো যদি সমান না হয় তখন সেটাকে বলা হচ্ছে অসম নগদ প্রবাহ, ঠিক আছে। আচ্ছা,
অসম বা মিশ্র নগদ প্রবাহ, এটা একটু আমরা মনে রাখবো। দেখো চক্রবৃদ্ধিকরণ গুলো আমরা কিভাবে দেখি, আমরা দেখি যে যদি 6 মাস অন্তর অন্তর হয় এটাকে আমরা বলি অর্ধবার্ষিক বা ষান্মাসিক। ঠিক আছে, এম এর মান কত আমরা জানি, এটা এম দ্বারা প্রকাশ করে, আমরা ইয়ার মধ্যে এম এর মান 2। 3 মাস অন্তর অন্তর হলে এটাকে আমরা বলছি ত্রৈমাসিক। আর আর ইয়া কত হবে 4 বার, এম এর মান কত হবে 4, এম এর মান কত 4। ঠিক আছে, এম এর মান কত হবে 4 হবে, এটা বাংলায় লিখছে 4। ঠিক আছে, বাংলায় 4। আচ্ছা, আর 2 মাস অন্তর অন্তর হলে আমরা বলছি দ্বিমাসিক, এখানে এম এর মান কত হবে 6, 2 মাস পর পর। 1 মাস অন্তর অন্তর আমরা হচ্ছে মাসিক, এটা কত এম এর মান কত হবে 12। আর যদি হয় 15 দিন অন্তর অন্তর এটাকে বলা হচ্ছে পাক্ষিক চক্রবৃদ্ধি। পাক্ষিক 15 দিন হলে পাক্ষিক, 15 দিন হলে পাক্ষিক, তাহলে বছরে মাসে কয়বার 2 বার, তাহলে বছরে কয়বার 24 বার, বছরে 24 বার। আর প্রতি প্রতি সপ্তাহে একদিন হলে, প্রতি সপ্তাহে একবার হলে সাপ্তাহিক চক্রবৃদ্ধি 52 বার, এম এর মান কত হবে 52। আর প্রতিদিন হলে দৈনিক চক্রবৃদ্ধি 360 বা 365, যে কোনো একটা বসালে চলবে। সুদ 2 প্রকার, একটা সরল সুদ, আরটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি সুদ কয় প্রকার, 2 প্রকার, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। মূল টাকার উপর যদি সুদের হার নির্ধারণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সরল সুদ। আর যদি বলা হয় সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় তখন সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেমন 100 টাকা জমা রাখছো 5 বছরের জন্য, কয় বছরের জন্য 5 বছর, বলা হচ্ছে সরল সুদ, তাহলে 10% সুদ, তাহলে প্রতি বছর কয় টাকা 10 টাকা করে, 10% প্রথম, তাহলে 5 বছর 50 টাকা হবে, প্রতি বছর সমান থাকবে। তাহলে শুধুমাত্র আসল টাকার উপর সুদ ধার্য করবে, এটা বলা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হলে কি হবে, প্রথম বছর 10% দিয়ে 110 টাকা, দ্বিতীয় বছর আবার 110 টাকার উপর 10%, 111 টাকা হবে, টোটাল হবে 121 টাকা। আবার তৃতীয় বছর হচ্ছে 121 টাকার উপর, তৃতীয় বছর কত হবে 121 টাকার উপর, অর্থাৎ সুদ আসলের উপর সুদ ধার্য করা হলে টাকা বলা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা আচ্ছা, সুদ আসলে সুদ, এগুলো একবার দেখে নিবা। কার্যকরী সুদের হার কি, কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বা এটাকে প্রকৃত সুদের হার বলা হয়। এটাকে কি বলা হয়, প্রকৃত সুদের হার। এটাকে ই আরও বলা হয়, ইফেক্টিভ অ্যানুয়াল রেটও বলা হয়, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও বলা হয়। ঠিক আছে, দুটাই বলা হয়। এটা কি সুদ প্রধানত 2 প্রকার, সেটা আমরা আলোচনা করি। একটা হচ্ছে সরল সুদ, যেটা আসল টাকার উপর ধার্য করা হয়, আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা সুদ আসলের উপর ধার্য করা হয়। ঠিক আছে, সেটা আমরা সবাই জানি, সেটা আমরা সবাই জানি। আচ্ছা এবার দেখো, আহ, আচ্ছা এবার দেখো তাহলে কার্যকরী সুদের হার। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। আমরা দ্রুত যাচ্ছি, আমি আবার হচ্ছে এখান থেকে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে, বাসায় একটু পড়ে নিবে তোমরা, আমরা একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, কার্যকরী সুদের হারটা আমি একটু সংক্ষেপে বলেছি। কার্যকরী সুদের হারটা দেখো, চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে ধরো তুমি 100 টাকা জমা রাখছো, তুমি জমা রাখছো কত টাকা 100 টাকা, 100 টাকা তোমাকে প্রতি বছর সুদ দিচ্ছে, মানে তোমাকে প্রতি মাসে সুদ দিচ্ছে। তার মানে কি, তোমাকে সুদ দিচ্ছে বছরে 12 বার, বছরে কয়বার 12 বার। ধরো তুমি 100 টাকা জমা রাখছো, তোমাকে প্রথম মাসে সুদ দিচ্ছে 10%, কত পার্সেন্ট 10%, টোটাল কত হয়েছে, এটি হয়েছে 10 টাকা, টোটাল হয়েছে কত 110 টাকা। 10%, 10 টাকা, টোটাল কত 110 টাকা। তোমাকে দ্বিতীয় মাসে আবার 110 টাকার উপর দিবে 10%, 11 টাকা, টোটাল 121 টাকা। তৃতীয় মাসে আবার, তৃতীয় মাসে আবার 121 টাকার উপর। তাহলে তুমি বলো, বছরে কি তুমি 100 টাকার উপর, 100 টাকার উপর 10% সুদ পাচ্ছ নাকি তার চেয়ে বেশি? প্রকৃতপক্ষে তুমি তার চেয়ে বেশি পাচ্ছ, কারণ সুদ আসলের উপর সুদ দিচ্ছে। আর এই প্রকৃতপক্ষে তুমি যেটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে কি প্রকৃত সুদের হার। তাহলে দেখো, তুমি যে 100 টাকা জমা রাখছো, এটার উপর তুমি আসলে এভাবে যদি প্রতি মাসে তোমাকে টাকা দেয়, তাহলে বছরে কি তুমি 10% পাচ্ছ নাকি 100 টাকার উপর তার চেয়ে বেশি পাচ্ছ? অবশ্যই বেশি, কারণ সুদ আসলের উপর সুদ দিচ্ছে, সুদ আসলের উপর সুদ দিচ্ছে, তার মানে অবশ্যই তুমি তার থেকে বেশি পাচ্ছ, তার থেকে বেশি পাচ্ছ। সুদ আসলের উপর সুদ দিচ্ছে, তার থেকে অবশ্যই তুমি কি বেশি পাচ্ছ। তাহলে তার থেকে বেশি পেয়ে তুমি যত পার্সেন্টটা পাচ্ছ, ওই পার্সেন্টটাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। আমি যদি সংজ্ঞা বলি তাহলে কিভাবে লিখবা, সংজ্ঞাটা কিভাবে তুমি লিখবা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরে এক বা একাধিকবার সুদ প্রদান করা হলে প্রকৃত পক্ষে যে সুদের হার পাওয়া যায়, চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে বছরে এক বা একাধিকবার সুদ প্রদান করা হলে প্রকৃত পক্ষে বছরে যে সুদের হার পাওয়া যায় তাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। ঠিক আছে, এই ধরুন ওগুলো ম্যাথ আসবে না, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, জাস্ট সংজ্ঞাটা একটু মনে রাখলে হবে। ঠিক আছে,
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরে এক বা একাধিকবার সুদ পেলে প্রকৃতপক্ষে যেই বার্ষিক যে সুদের হার পায় তাকে বলা হচ্ছে কি প্রকৃত সুদের হার, তাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। আচ্ছা, আর একটা সুদ আছে, সেটা হচ্ছে কি নামিক সুদ। ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে যে চুক্তিবদ্ধ সুদের হারকে, ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের হারকে কি বলা হয়? নামিক সুদের হার বলা হয়। ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের হারকে কি বলা হয়? চুক্তিবদ্ধ সুদের হারকে নামিক সুদের হার বলে। ঠিক আছে? ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে বার্ষিক বার্ষিক চুক্তি যে হার, তুমি ব্যাংকে গেছো, তুমি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছ 10% সুদে, এই 10% সুদটা হচ্ছে কি, এই 10%টাকে আমরা বলতেছি কি নামিক সুদ। ব্যাংক থেকে লোন নিচ্ছে, ব্যাংক বলছে তোমাকে 10% সুদ দিতে, 10% নামিক সুদ। এটা সরল, এটা সরল সুদও হইতে পারে, এটা চক্রবৃদ্ধি সুদও হইতে পারে, তবে 10%টাকে কি আমরা দিব নামিক সুদ। আমরা 10%টাকে কি বলবো? নামিক সুদ। আরেকটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কখন প্রকৃত সুদের হার এবং নামিক সুদের হার সমান থাকে? আমরা উত্তর দিব বছরে একবার সুদ দিলে। বছরে যদি একবার সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার এবং নামিক সুদের হার কি থাকবে? সমান থাকবে। বছরে কয়বার সুদ দিলে? অনলি একবার সুদ দিলে। কেউ বলতেছে বছরে 10% সুদ দিবে, তাহলে আমরা বলবো প্রকৃত সুদের হার এবং নামিক সুদের হার দুইটাই কি 10%। যদি বছরে 10-12 বার দেয়, অর্থাৎ প্রতি মাস দেয়, তাহলে তো প্রকৃত সুদের হার কি হবে? আরো বেশি হবে। প্রকৃত সুদের হার কি হবে? আরো বেশি হবে। কিন্তু নামিক সুদের হার কত হবে? 10%। কারণ যেটা চুক্তি লিখে থাকে ওইটা হচ্ছে কি নামিক সুদের হার। ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি যেটা লিখে থাকবে সেটা হচ্ছে কি নামিক সুদের হার। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবে এখান থেকে। বিধি 72, আমরা জানি বিধি 69 এবং বিধি 72 যেটা কত বছরে বা কত পার্সেন্ট সুদে অর্থ দ্বিগুণ হবে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। কত বছরে বা কত সময়ে, কত বছরে বা কত সময়ে বা কত বছর কত সময়ে বা কত সুদের হারে অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করার ক্ষেত্রে বিধি 72 এবং বিধি 69 ব্যবহৃত হয়। ঠিক আছে, বিশেষ করে বার্ষিক চক্রবৃদ্ধি হলে, আমরা বার্ষিক চক্রবৃদ্ধি হলে 72 আর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে বিধি 69, সেটা আমরা মনে রাখবো। তাহলে বার্ষিক করে আমরা বলবো বার্ষিক হলে 72 আর অর্ধবার্ষিক হলে কি বলবো? অর্ধবার্ষিক হলে আমরা বলবো 69। অর্ধবার্ষিক হলে আমরা কি বলবো? 69। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। এনুইটি মানে কি? আমরা জানি এনুইটি মানে হচ্ছে এনুইটি বা কিস্তি। এনুইটি বা কিস্তি বলতে কি বোঝানো হয়? আমরা জানি এনুইটি বলতে বোঝানো হয় একদম খুব সহজ, এটা এটা এনুইটি হচ্ছে এক ধরনের কিস্তি যেখানে অর্থের পরিমাণ সমান থাকবে, সময়ের ব্যবধান সমান থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে সম পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদান করাকে এনুইটি বলে। সম পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদান করাকে কি বলে? এনুইটি বলে। ঠিক আছে, সম পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদান করাকে কি বলে? এনুইটি। প্রতি কিস্তিতে অর্থের পরিমাণ সমান থাকবে, প্রতি কিস্তিতে সময়ের ব্যবধান সমান থাকবে। তাহলে এনুইটি চেনার উপায় কয়টি? দুটি। অর্থের পরিমাণ সমান থাকবে, সময়ের ব্যবধান সমান থাকবে। যেমন তোমার আব্বা আম্মু যদি তোমার নামে কোনো ডিপিএস করে, ডিপিএসটা কি? এনুইটি। তোমার আব্বা আম্মু যদি তোমার নামে ডিপিএস করে, ডিপিএসটা কি? এনুইটি। তোর প্রতি মাসে 1000 টাকা করে রাখতেছে তোমার নামে, তাহলে প্রতি মাসে 1 মাস পর পর সময়ের ব্যবধান সমান, প্রতি মাসে 1000 টাকা, অর্থের পরিমাণটা সমান, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এনিউইটি। ঠিক আছে, সময়ের ব্যবধান এবং অর্থের পরিমাণ সমান থাকলে, প্রতি কিস্তির সময়ের ব্যবধান এবং অর্থের পরিমাণ সমান থাকলে সেটাকে আমরা বলবো এনিউইটি। এনিউইটি কয় প্রকার? এনিউইটি হচ্ছে দুই প্রকার। এনিউইটি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ এনিউইটি, আরটা হচ্ছে অগ্রিম এনিউইটি। একটা সাধারণ, একটা হচ্ছে অগ্রিম। সাধারণ মানে কি? তোমার আব্বু যদি তোমার মাসের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে, এটা ধরো 1 মাস অন্তর অন্তর হলে 1 মাস শেষে, 2 মাস অন্তর হলে 2 মাস শেষে, নির্দিষ্ট সময়ের শেষে হলে এটা কি সাধারণ এনিউইটি। আর মাসের শুরুতে হলে কি, বা নির্দিষ্ট সময়ের শুরুতে হলে, নির্দিষ্ট সময়ের কিস্তি শুরুতে হলে কি অগ্রিম এনিউইটি, কিস্তি শেষে হলে কি সাধারণ এনিউইটি। আমরা সবাই জানি শুরুতে হলে সাধারণ অগ্রিম, অগ্রিম বা অ্যাডভান্স এনিউইটি, আর শেষে হলে সাধারণ এনিউইটি বা অর্ডিনারি এনিউইটি। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, ব্যাংক থেকে তুমি যে সুদ না, ঋণ নাও আর ঋণ দাও, যেটা করো না কেন, যে চুক্তিটা হয়, আসলে ওই চুক্তিটা, বিশেষ করে এটা ঋণের ক্ষেত্রে মানে আমরা ওয়ারেন্টটা বলি আর কি। ঠিক আছে, ওই যে চুক্তি, যে সুদের হার চুক্তি, ওই সুদের হারটা হচ্ছে কি নামিক সুদের হার। এটা সরল সুদ হইতে পারে, চক্রবৃদ্ধি সুদ হইতে পারে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? আমি কিন্তু অনেক পাস যাচ্ছি, খুব দ্রুত যাচ্ছি, কারণ এগুলো আমাদের পড়া অলরেডি শেষ, আগে পড়া আছে, আমি তারপর দ্রুত যাচ্ছি। আচ্ছা, আলিফ বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোমরা সবাই বলো ক্লিয়ার কিনা। আমরা শেষ পর্যায়ে, ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে, আমরা বেশি সময় নেই, আমরা 3-4 মিনিট আছে, আমরা বেশি সময় ধরে নাই। ঠিক আছে, তাহলে কিস্তি শেষ হলে কি সাধারণ এনুইটি, শুরু হলে কি অগ্রিম এনুইটি। এখান থেকে পরীক্ষা আসতে পারে 1 নাম্বার, এখান থেকে পরীক্ষা 1 নাম্বার আসতে পারে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে কিস্তি আমরা বলছি কিস্তি শেষ হলে কি সাধারণ বা অর্ডিনারি অ্যানুইটি, আর কিস্তি শুরুতে হলে অ্যাডভান্স অ্যানুইটি ও অ্যানুইটি ডিউ বা অ্যানুইটি ডিউ বা অগ্রিম অ্যানুইটি। চিরস্থায়ী বৃত্তি মানে কি? চিরস্থায়ী বৃত্তি হচ্ছে যেখানে সময়ের ব্যবধান এবং অর্থের পরিমাণ সমান থাকবে কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। ধরো আমি বলতেছি আমি আমার গ্রামের একটা গরিব ছাত্রকে প্রতি বছর 20,000 টাকা করে আমি তাকে সহযোগিতা করব সারা জীবন। তাহলে দেখো প্রতি বছর সময়ের ব্যবধান সমান, টাকার পরিমাণটা সমান, কিন্তু নির্দিষ্ট কোনো কাল নাই। আমি বলছি কি সারা জীবন, ঠিক আছে, সারা জীবন তাকে আমি 20,000 টাকা করে সহযোগিতা করবো প্রতি বছর, তখন সেটা কি হবে? চিরস্থায়ী বৃত্তি। ঠিক আছে, সময়ের ব্যবধান ঠিক আছে, অর্থের পরিমাণ ঠিক আছে, কিন্তু অনির্দিষ্ট কাল, কিন্তু কি বলছে অনির্দিষ্ট কাল পর্যন্ত। যে সাধারণ বৃত্তি প্রাপ্তির প্রধান অনন্তকাল বৃত্তি চলতে থাকবে তাকে বলা হচ্ছে কি চিরস্থায়ী বৃত্তি, তাকে বলা হচ্ছে কি চিরস্থায়ী বৃত্তি। আর বিলম্বিত বার্ষিক বৃত্তি কি? যে বার্ষিক বৃত্তি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্রহণ না করে বিলম্বিতভাবে গ্রহণ করা হয় তাকে বিলম্বিতভাবে গ্রহণ করে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে। ঋণ পরিশোধ সূচি, আমরা জানি যে যে সূচি বা তালিকার মাধ্যমে ঋণের অর্থ পরিশোধ সুদ আসল সহ দেখানো হয় তাকে বলা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। যে সূচি বা তালিকার মাধ্যমে ঋণের অর্থ পরিশোধ সুদ আসল সহ দেখানো হয় তাকে বলা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা আমরা আজকে এতটুকু পর্যন্ত যাই, ঠিক আছে। তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে, আর তোমরা যদি পারো আমি আবার বলছি ফাইন্যান্স মেসেঞ্জার বইটা নিতে পারলে সবচেয়ে ভালো হয়। এই সময় যে টাকাটা খরচ হবে আমি আবার বলছি এটা ইনভেস্টমেন্ট, এটাকে তোমরা খরচ বলিও না, বলিও এটাকে খরচ বলবো না, আমি বলছি এটা ইনভেস্টমেন্ট। এই সময় যে টাকাটা তোমার খরচ হবে সেটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তুমি সেখান থেকে অনেক কিছু পাবা। ঠিক আছে, সেটা তোমাকে অনেক কিছু দিবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত 3টা অধ্যায় পড়াইছি, এগুলো একটু বাসায় দেখে নিবা। সমস্যা থাকলে সেটা নিয়ে আমাকে বলো, সমস্যা থাকলে আমাকে আলাদাভাবে বলো, আমি প্রয়োজনটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কারণ আমাদের যেহেতু ক্লাস কম, আমরা 4টা ক্লাস আমরা চেষ্টা করবো যে আগামী ক্লাসে আমরা ফাইন্যান্সের বাকি সকল অধ্যায় আমরা শেষ করবো, বাকি 6টা অধ্যায়। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা পরের 2টা ক্লাস আমরা ব্যাংকিং বিভাগটা শেষ করবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো আমরা এমসিকিউ সলভ করাবো পরীক্ষার আগে। ঠিক আছে, সো আমি বলে দিচ্ছি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, আর পিডিএফ দিচ্ছি, সেখান থেকে বই নিলে সবচেয়ে ভালো হয়, বই পরে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা করো, আর আমি ফার্স্ট যাবো, আমি আরো যেহেতু ক্লাস কম আমি দ্রুত তোমাকে পড়াবো। ঠিক আছে, আর আমাদের রেকর্ডের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা করে নিয়ে ফাইন্যান্সের কাজ দিবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ, তোমাদের সাথে আগামীকালকে আবার দেখা হবে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকিও, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকিও, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, শেষ করে ফেলবে ফাইনাল, এখানে 15 পাইতে হবে। আল্লাহ হাফেজ।